আসসালামু আলাইকুম বন্ধুরা। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। স্নাতক অধ্যয়নরত যারা এখন থেকে বিসিএস এর স্বপ্ন দেখছেন, যাদের দু চোখ ভর্তি আছে বিসিএস এর স্বপ্ন, যারা আস্তে আস্তে নিজের ভিতকে শক্ত করে বাস্তবায়ন করতে চান নিজেকে বিসিএস ক্যাডার হিসেবে সফল হওয়ার স্বপ্নটি, তাদের চিন্তার সঙ্গে সঙ্গতি রেখেই উত্তরণ এবার আয়োজন করেছে বিসিএস স্মার্ট ফাউন্ডেশন কোর্স। আর স্মার্ট ফাউন্ডেশন কোর্সের আয়োজন রোড টু বিসিএস এর আজকের ক্লাস অডিআই প্রিলিতে আপনাদের স্বাগত জানাই। আমি শানিরুল ইসলাম শাওন, বিসিএস পুলিশ 41 ব্যাচ এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন 43 ব্যাচ। তো আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি নিয়ে। আপনারা জানেন যে বিসিএস এর রিক্রুটমেন্ট প্রসেসটা বেশ দীর্ঘ একটা প্রসেস, সময় সাপেক্ষ একটা প্রসেস। যদি উদাহরণস্বরূপ বলি যে 41st বিসিএস ছিল আমার প্রথম বিসিএস। তো এই বিসিএস এ সার্কুলার হয়েছিল 2019 সালের 27শে নভেম্বর, আর আমাদের গ্যাজেট হওয়ার পরে আমরা যোগদান করি 28 এপ্রিল 2024। যদি আপনি টাইম লাইনটা গুনেন, সময়টা যদি গুনে নেন, তাহলে দেখবেন যে 4 বছর 5 মাস 1 দিন সময় লাগছে এই প্রসেসে। তো অতীতে বিসিএস যে একটু লেংদি প্রসেস ছিল, বর্তমানে কিন্তু আমাদের পিএসসির চেয়ারম্যান স্যারের নির্দেশনা অনুযায়ী, তার ঘোষণা অনুযায়ী অতি শীঘ্রই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো আমরাও প্রতি 1 বছরে একটি বিসিএস নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাক্ষী হতে পারি। তাই সময় হয়েছে নিজের প্রস্তুতিকে এগিয়ে রাখার জন্য। আর যারা মোটামুটি শিওর থাকবেন যে হ্যাঁ আপনি বিসিএস দিবেন অথবা আপনি অনার্স করার পরে বাংলাদেশের একজন গর্বিত সিভিল সার্ভেন্ট হবেন, তাদের নিশ্চয়ই এখন থেকে নিজেকে একটু গুছিয়ে রাখতে হবে। তো আমি আর কথাবার্তা খুব বেশি একটা না বাড়াই, আজকে আমি আপনাদেরকে বিসিএস এর এই নিয়োগ প্রক্রিয়া 3টা ধাপে সম্পন্ন হয় আপনারা জানেন। প্রথম ধাপটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 200 নম্বরের একটা পরীক্ষা, একদিনে 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়। পরবর্তী ধাপটা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা, যেখানে জেনারেল ক্যাডারের জন্য 900 মার্কসের লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে, 6 দিনে 21 ঘন্টার পরীক্ষা। আর যদি আপনি টেকনিক্যাল ক্যাডার অথবা বোথ ক্যাডারে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সেখানে নম্বরের এবং সময়ের হেরফের হবে। আর সর্বশেষ ধাপ হবে বিসিএস ভাইবা পরীক্ষা। আর পরবর্তীতে যারা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন, তাদের জন্য ভেরিফিকেশন বা আদার মেডিকেল প্রসেস এগুলো থাকে। তো প্রথম যে পরীক্ষাটা প্রিলিমিনারি পরীক্ষা, সেটা কিভাবে কি হয় বা কিভাবে কি পড়তে হবে, কিভাবে নিজের স্ট্র্যাটেজি গুছিয়ে নেওয়া যেতে পারে, সে সম্পর্কে আজকে আমি আপনাদের একটু ছোট্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা আমাদের স্লাইডে আস্তে আস্তে এগোই। তো প্রথমে别走，একটা ভিডিও দেখবো।哎，列棒，这里有个架，呀，静摸摸，这是说呀，这你 তো আমরা একটা ভিডিও দেখলাম, ঠিক না? যে একজন মহিলার লম্বা লম্বা চুল ছিল, তিনি কি করলেন, প্রথমেই কোনো কথাবার্তা নেই, এলোপাথারি চুলগুলো কেটে ফেলে দেওয়া হলো। প্রিলিমিনারি পরীক্ষাটাকে ঠিক আমি দেখি বা আমরা দেখি এরকম অতিরিক্ত চুল কেটে ফেলে দেওয়ার মতো করে। আপনার মাথায় যখন অনেক অনেক বেশি চুল থাকবে, যখন আপনি নরসুন্দরের কাছে যাবেন যে হ্যাঁ আমার একটা স্পেসিফিক স্টাইল দরকার বা কিছু একটা দরকার, তো প্রাথমিক পর্যায়ে কি হবে, আপনার মাথার যে অতিরিক্ত চুলগুলো আছে সেটাকে কিন্তু ছেটে ফেলে দিতে হবে। অতিরিক্ত চুল আপনার মাথায় থাকলে সেখানে ধুলাবালি ময়লা আটকে বা যাই হোক না কেন, সেটাকে আপনি একটা প্রপার একটা ডিজাইন একটা শেপে কিন্তু নিতে পারবেন না। তাই প্রাথমিক কথাবার্তা হচ্ছে যে আপনার মাথার যে অতিরিক্ত চুলগুলো আছে সেটাকে কিন্তু ছেটে ফেলে দিতে হবে। পরবর্তীতে আপনি সেটাকে একটা সুন্দর ডিজাইনে নিয়ে যেতে পারেন। প্রিলিমিনারি পরীক্ষার বেলায় ঠিক এই ভিডিওটা আমি কেন দেখালাম, তার পরবর্তী স্লাইডে যখন আমি যাব তখন আপনার আইডিয়াটা স্পষ্ট হয়ে যাবে। জাস্ট প্রাথমিকভাবে একটু আইডিয়া দিয়ে রাখি। 41st বিসিএস এ প্রাথমিক পর্যায়ে আবেদনকারীর সংখ্যা ছিল 4,75,000-এরও বেশি, কিন্তু পোস্ট ছিল মাত্র 2,165টি, এবং সর্বশেষে চূড়ান্ত ভাবে সুপারিশপ্রাপ্ত হন 2,516 জন। তা আপনি যদি একটু কম্পেয়ার করে দেখেন যে কোথায় 4,75,000, প্রিলিমিনারিতে পাশ করেছিল মাত্র 21,056 জন, সেখান থেকে রিটেনে পাশ করে 13,000 জন, এবং এই 13,000 জন যখন ভাইভা দেয় সেখান থেকে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয় 2,516 জন। বুঝতেই পারছেন যে কোথায় থেকে কোথায় আসতে হবে। তো এটা কি চুল ছেটে ফেলা দেওয়া ছাড়া কি আর কিছু?
আপনি হয়তোবা খুব ভালো, আপনার পটেনশিয়াল খুব ভালো, আপনি রিটেনে যখন পরীক্ষা দিবেন খুব ভালো করতে পারবেন, আপনার প্রেজেন্টেশন স্টাইল, আপনার হাতের লেখা, আপনি খুব ভালোভাবে একটা জিনিস বুঝেন, সেটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। কিন্তু সমস্যা কি হচ্ছে যে আপনি রিটেনে বসতে যাওয়ার আগে কিন্তু আপনাকে আগে প্রিলি পাস করতে হবে। আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো, আপনার মানে ভার্বাল যে স্কিলটা আছে, আপনি খুব ভালোভাবে কথা বলতে পারেন, গুছিয়ে কথা বলতে পারেন, প্রশ্ন করলে সেটা খুব ভালো ধরতে পারেন বা সেটা খুব ভালো অ্যানালাইসিস করতে পারেন। কিন্তু লাভের লাভ কি হচ্ছে, আপনাকে আগে প্রিলিমিনারি পাস করতে হবে, ঠিক না? তো সেই প্রিলিমিনারি পাস করার জন্য কিন্তু একটু যদি কৌশল অবলম্বন করা যায়, এটা অসম্ভব কিছুই না। যদি প্রিলিমিনারি এতই কঠিন হতো, অসম্ভব হতো, তাহলে কিন্তু এই বঙ্গের সন্তানরা কিন্তু ক্যাডার হতে পারতেন না। কিন্তু অহরহই আপনাদের মতো সবাই যারা ভার্সিটি থেকে সদ্য স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করে বের হচ্ছেন, তারাই কিন্তু ফ্রেশ গ্রাজুয়েটরা কিন্তু বিসিএস এ পাশ করছেন, বিসিএস এ সুপারিশ হচ্ছেন। তো আপনি কেন হবেন না বলেন? আপনার ভেতরেও তো অপার সম্ভাবনা আছে। সুতরাং দরকার একটু কৌশলের, দরকার নিজেকে একটু সময় থাকতেই গুছিয়ে নেয়ার। তো আমার এই স্লাইডে এখন যে কথাটা আছে দেখতে পারতেছেন, সেটা হচ্ছে কাটমার্কস। তো কাটমার্কসটা নিয়ে যদি একটু আলোচনা করি, আহ কাটমার্কস জিনিসটা আসলে কি? আমাদের পরীক্ষা আমরা জানি, যখন আমরা নর্মালি পরীক্ষা দেই সেখানে কিন্তু একটা পাস নাম্বার থাকে, ঠিক না? সাধারণত যখন আমরা স্কুল লাইফে ধরেন পড়াশোনা করছি, তখন আমাদের 33% কিন্তু একটা পাস নাম্বার ছিল, যে 100-তে 33 নাম্বার পেলে কিন্তু আমরা পাস করতে পারতাম। আমরা যখন স্নাতক পর্যায়ে যখন পড়াশোনা করছিলাম, তখন কিন্তু আমাদের 40% মার্কস কিন্তু মিনিমাম ক্যারি করতে হতো। 40% মার্কস ক্যারি করলে অত আমাদের রেজাল্ট আসতো, পরবর্তীতে আমরা যখন আরো ভালো করতাম আমাদের গ্রেডিং হতো। তো বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় পিএসসি কখনোই কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা দেয় না যে এই বিসিএস এ আমরা কত মার্কস পেলে একজন প্রিলিমিনারি ক্যান্ডিডেটকে টিকাবো। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা টিকে গেলেন বা যারা অল্পের জন্য টিকতে পারেন নাই, বা যাদের একদম কানের পাশ দিয়ে গুলি গিয়েছে, তাদের সঙ্গে আলাপ আলাপ আলোচনা করে কিন্তু একটা নাম্বার মোটামুটি আইডিয়া করা যায়, যেটাকে কাটমার্কস বলে। অর্থাৎ প্রিলিমিনারিতে কাটমার্কসটা হচ্ছে ন্যূনতম সেই মার্কসটা, যেই মার্কসটা পেলে আপনি প্রিলিমিনারি পাস করবেন। আর বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা জানেন না, যে প্রিলিমিনারিতে কিন্তু শুধু পাস আর ফেল এটাই কিন্তু রেজাল্ট। প্রিলিমিনারিতে আপনি 200-তে 198 পেয়ে পাস করলেও যেই কথা, আর ধরেন ফর এক্সাম্পল কাটমার্কস 105, যদি 105 পেয়েও আপনি পাস করেন, ঠিক একই কথা। এই মার্কস কিন্তু কখনোই আপনার চূড়ান্ত রেজাল্টে যোগ হবে না। আর সেজন্যই যখন আমরা রোড টু বিসিএস এই প্ল্যানটা সাজালাম, আমরা এই পরীক্ষাটার নাম দিলাম একটা ওডিআই প্রিলি। ওডিআই ম্যাচটাতে কি হয়, আপনি একদিনে 50 ওভারের একটা ম্যাচ খেলেন কয়েক ঘন্টা ব্যাপী, দিনের শেষে আপনার রেজাল্ট হবে, হয় আপনাকে জিততে হবে নইলে হেরে যাবেন। মাঝামাঝি রেজাল্ট হওয়ার কিন্তু তেমন সুযোগ নেই, একটা ফাইনাল ম্যাচের মতো, যেখানে ড্র হবে না, টাইও হবে না। আপনাকে কোনো না কোনো একটা রেজাল্টের পথে হাঁটতে হবে। যদি আপনি ভালো করে পরীক্ষা দেন, আপনি পাশ করবেন, কিন্তু যদি আপনি পাশ করতে না পারেন, আপনি হেরে যাবেন। আপনাকে আরেকটা বিসিএস প্রক্রিয়ার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। তাই ঠিক ওডিআই এই ম্যাচটার মতোই প্রিলিমিনারি পরীক্ষাটাতেও আপনাকে আপনার সুযোগ মতো হার্ড হিট করতে হবে, সুযোগ মতো স্ট্রোক করতে হবে, সুযোগ মতো বল ছেড়ে দিতে হবে, অ্যাভয়েড করতে হবে। তো আমি মনে হয় যে কাট মার্কস নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো কাট মার্কস নিয়ে যদি একটা আইডিয়া পেয়ে থাকি, তাহলে আপনাদেরকে আমি এখন একটা পরিসংখ্যান দেখাবো। পরিসংখ্যানটা যদি একটু দেখেন, আপনাদের মোটামুটি একটা ভালো একটা আইডিয়া হবে যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাটা কেন এত কম্পিটিটিভ, কেন এত কম্পিটিটিভ। আর প্রশ্ন আসতে পারে যে এত কম্পিটিটিভ তাও সবাই কেন বিসিএস পরীক্ষা দিচ্ছে, বিসিএস পরীক্ষা কেনই বা দিবে না, আর কেনই বা দিচ্ছে, সেই আলাপ আলোচনা আজকে সবকিছু আস্তে আস্তে চলে আসবে। তো চলেন আমরা একটু একটা টেবিল প্রিপেয়ার করেছি, সেটা যদি একটু খেয়াল করেন, আমরা সর্বশেষ 38 বিসিএস থেকে দেখেন, আমরা কিছু ডেটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে। উপরের এই ফার্স্ট কলামে দেখেন, পরীক্ষা ছিল 38 বিসিএস, সেটার শূন্যপদ ছিল, সার্কুলারে উল্লেখ ছিল 2024টি। আবেদনকারী ছিলেন, দেখেন অবাক করার মতো একটা সংখ্যা, 3,89,468 জন। সেখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 16,286 জন। তাহলে খেয়াল করে দেখেন, শূন্য পদের এগেনস্টে 8 গুণ প্রার্থীকে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় টেকানো হয়। আর তারপরে তো বুঝতে পারতেছেন আরো 2টা ধাপ রয়ে গেছে, তাদেরকে রিটেন পরীক্ষা দিতে হবে, ভাইবা পরীক্ষা দিতে হবে। তো বুঝতেই পারছেন কত বেশি কম্পিটিটিভ। তো সেই জায়গাতে কাটমার্কসটা ছিল মোটামুটি 110-এর মতো প্লাস মাইনাস, সেখানে 1-2 নাম্বার এদিক সেদিক হতে পারে, কারণ এটা কিন্তু একটা আইডিয়া। এটা কখনোই কিন্তু পিএসসি কর্তৃপক্ষ কিন্তু কোনো ঘোষণা দেয় না, ঠিক আছে? তো আমাদের এটা আইডিয়া। পরবর্তী কলামের ডেটা গুলো যদি আপনারা দেখেন,
আপনারা মোটামুটি বুঝতেই পারবেন যে কোথায় কি উল্লেখ করা আছে। 40 BCS যেটা গেল, খেয়াল করে দেখেন এই 40 BCS টার উপর করোনার বেশ প্রকোপ গিয়েছে, এটা একটু প্রলম্বিত ছিল, বিলম্বিত ছিল। এখানে শূন্যপদ ছিল 1903টি, আর সেখানে আবেদনকারীর সংখ্যা ছিল 4,12,532 জন। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে 20,277 জন। আর পদের চেয়ে সেখানে পাস সংখ্যা ছিল 11 গুণ, কাটমার্ক ছিল 102 প্লাস মাইনাস। তো পরবর্তীতে 41তম বিসিএস পরীক্ষায় আমি প্রথম, আমার এটা লাইফের প্রথম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ছিল আমার, আসলে নিজের আসলে যেটা এক্সপিরিয়েন্স। তো সেখানে পরীক্ষার হলে যখন আমি কোয়েশ্চেন, মানে আমি নিজে পরীক্ষা দিলাম, তো পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে তেমন খুব বেশি একটা ডিফিকাল্টিস লাগতেছিল না, কিন্তু পরবর্তীতে আমি শুনলাম যে প্রশ্নটাতে নানান ধরনের ট্র্যাপ ছিল, মানে একটু ট্রিকি কোয়েশ্চেন, যে আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটাই হয়তো অ্যান্সার হইতে পারে, কিন্তু অন্যান্য অপশনস গুলা যখন আপনি টেস্ট করবেন না বা একটু গভীরে যে চিন্তা করবেন না, সেখানে কিন্তু আপনার ভুল দাগানোর সম্ভাবনা অনেক থেকে যায়। দু একটা প্রশ্ন ছিল যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ট্রিকি, কিন্তু এই প্রশ্নগুলো যদি আপনি জাস্ট একটু বেসিক পড়াশোনাও করে যেতেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য করা কঠিন হতো। এটার এগেনস্টে এক্সাম্পল আমি পরের স্লাইড গুলোতে রেখেছি, আপনাদের দেখাবো যে কেন আমি কথাটা বললাম। যে 41 BCS এ পর্যন্ত এই যে 2165টি পোস্ট ছিল সার্কুলার উল্লেখ, এবং এই পর্যন্ত বিসিএস এর ইতিহাসে সর্বাধিক সংখ্যক আবেদন ছিল 41 BCS এ 4,75,262 জন। প্রিলিমিনারি উত্তীর্ণ হন 21,056 জন। পদের চেয়ে পাশ করানো হয় বেশি, প্রায় 10 গুণের মতো, এবং সেখানে আনুমানিক কাটমার্কস ছিল 98 প্লাস মাইনাস, মাইনাস আর হওয়ার কথা না, হয়তো বা হইলে আধা মার্কস বেশি হতে পারে। 43rd, 44th, এইভাবে যদি সবগুলো ডেটা আপনারা ফলো করে দেখতে পারেন, যে এই 43rd, 44th প্রত্যেকটাতেই আবেদনকারী কিন্তু দেখেন এই তিন তিন লক্ষাধিক, 3 লক্ষাধিক, 3.5 লক্ষাধিক, 4 লক্ষাধিক প্রার্থী আবেদন করে থাকেন, এবং প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার কত গুণ উত্তীর্ণ হয় খেয়াল করে দেখেন, 8 গুণ, 9 গুণ, 5.5 গুণ, যেটা ছিল 45তম বিসিএস এ। এবং সর্বশেষ যে বিসিএস এর প্রিলিমিনারিটা গেল গত এপ্রিল মাসে, সে জায়গাতে আসলে ভয়াবহ রকমের একটা, মানে একটা ডিগ্রেডেশন ছিল। দেখেন মাত্র পোস্টের এগেনস্টে 3.4 টাইমস ক্যান্ডিডেটদেরকে কিন্তু মাত্র প্রিলিমিনারিতে টিকানো হয়। যখন সাধারণত আমরা যারা চাকরির প্রস্তুতি নেই, বা আমি যতদূর জানি, যে একটা ভাইবা পরীক্ষা যখন হয়, সেখানেই একটা পদের এগেনস্টে 3 জন প্রার্থী কিন্তু ভাইবা দেন, 3 জন প্রার্থী। আর সেখানে এই পরীক্ষাতে প্রথম ধাপেই মাত্র 3.4 গুণ প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় টেকানো হলো। তাহলে রিটেন পরীক্ষায় কি হবে, আর তার পরবর্তীতে ভাইবা পরীক্ষাতে কি হবে, বুঝতেই পারছেন কতটুকু কম্পিটিটিভ। তো এই জায়গাতে কাটমার্কসও দেখেন নাটকীয় ভাবে বেড়ে গিয়েছে, 120 প্লাস মাইনাস। তো এই জায়গাতে একটা সমস্যা এমন হইতে পারতো যে আমরা খেয়াল করে দিচ্ছি হয়তো বা কোয়েশ্চেনে কিছু ডিফিকাল্টিস হয়তো প্রার্থীরা ফেস করেছেন। তো এই জায়গাতে যদি প্রিপারেশনটা একটু আগে থেকে নেওয়া যেত, ধরেন আপনার যে দুর্বলতার জায়গা সেগুলো যদি একটু আগে থেকে কাটিয়ে উঠতে পারতেন, বা বেসিকটা যদি একটু ক্লিয়ার করে নিতে পারতেন, তাহলে হয়তো বা আপনার জন্য ভালো হতো। কারণ বিসিএস পরীক্ষাটা কি অনেকটা আপনার পাপের প্রায়শ্চিত্ত করার মতো একটা পরীক্ষা। আপনার একাডেমিক যত পড়াশোনা আপনি করেন, মোটামুটি 9, 10, 11, 12 বেসিক যত পড়াশোনা থাকে, সেই পড়াশোনাগুলোর প্রায় অনেক টপিকস টাচ করেই কিন্তু বিসিএস এ কোয়েশ্চেন আসে। বিসিএস পরীক্ষার সিলেবাসটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি যে পড়াশোনাগুলো সবার জন্য প্রায় সেম, সেই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণ আসলে কোয়েশ্চেন আসে, টপিকগুলো টাচ করা হয়। এবং আমরা অনার্সে মোটামুটি সবাই যে ধরনের সাবজেক্ট গুলাই পড়ে থাকি না কেন, সকলের সাবজেক্ট থেকে কিছু কিছু করে কোয়েশ্চেন কিন্তু আসে, যাতে সকলেরই মোটামুটি খেলার জায়গাটা থাকে। এখন আপনার স্ট্রং জোনে আপনি ভালো খেলবেন, আর আপনার উইক জোনের যদি আপনি দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি দিনের শেষে একজন গেইনার হবেন। আর যদি আপনি দুর্বলতাই থেকে যায়, তাহলে নিশ্চয়ই এই ভুলের ঘূর্ণিপাকে পড়েই আপনি কিন্তু দিনের শেষে আপনি হবেন একজন লুজার। তো পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডে যদি যাই, এখানে আমি একটু বিষয়ভিত্তিক মান বন্টনটা দেখানোর চেষ্টা করছি। তো আমাদের কোনো কমেন্টস আছে কিনা আমরা একটু দেখে নিব গ্যাপে গ্যাপে। আপনারা চাইলে আসলে লাইভটা যেহেতু চলছে, যে কোনো সময় কমেন্টস করতে পারেন, আপনাদের যদি কিছু জানার থাকে টুকটাক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ উত্তরগুলো দেওয়ার। তো এখানে দেখেন বিষয়ভিত্তিক একটা মানবন্টন দেওয়া আছে। আমি আগেই বলেছি যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে 200 নম্বরের একটা পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা। এখানে সাবজেক্ট থাকে মোট 10টা। আপনাদের যাদের যাদের হয়তো বা কিছু টুকটাক আইডিয়া আছে, তারা জানেন যে এখানে 10টা সাবজেক্ট থাকে, সেটাকে আরেকটু ভালোভাবে ব্রেকডাউন করলে কিন্তু 12টা সাবজেক্ট হয়ে যায়। আর যাদের একেবারে আইডিয়া নাই, তারা হয়তো বা এই স্লাইডটা দেখে একটু বুঝতে পারবেন, একটা আইডিয়া নিতে পারবেন যে বিসিএস এ আপনার টোটাল সাবজেক্ট থাকবে 10টা। তো 10টা সাবজেক্টে খেয়াল করেন, 1 নাম্বার যে সাবজেক্টটা আছে,
এক নাম্বার সাবজেক্টে দেখেন বাংলা ভাষা ও সাহিত্য, টোটাল মার্কস হচ্ছে 35। এই জায়গায় বাংলা ভাষা ও সাহিত্য দুইটা পোর্শন কিন্তু করা আছে, খেয়াল করে দেখেন। ভাষা পোর্শনে এই জায়গাতে গ্রামার থেকে যাবতীয় যত কোয়েশ্চেন মানে টাইপস আছে, এই এই জায়গা থেকে আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে। তার মানে ব্যাকরণ মানে সম্পর্কিত যেসব কোয়েশ্চেন আছে এই জায়গা থেকে 15 মার্কসের প্রশ্ন হয়, আর সাহিত্য অংশ থেকে 20 মার্কসের প্রশ্ন হয়। তার পরবর্তীতে কোন কোন টপিকস আছে, কি পড়তে হবে, সেগুলো আমরা পরে একটা স্লাইডে দেখবো। আপাতত আমরা একটু মানে একটা মোটা দাগে একটু সিলেবাসটা দেখার চেষ্টা করি। 2 নাম্বার সাবজেক্ট দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার। তো ইংলিশ লিটারেচারে সাধারণত 15 মার্কসের প্রশ্ন হয়, 15 মার্কসের 15টা এমসিকিউ থাকে। আর ল্যাঙ্গুয়েজ পার্টে যেটা গ্রামার পার্টে, এই জায়গাতে মোট 20 মার্কসের প্রশ্ন হয়। তো এই 200টা প্রশ্ন সবই কিন্তু এমসিকিউ প্রশ্ন, আপনারা জানেন। এবং বিসিএস এ, আচ্ছা আস্তে আস্তেই বলি, সব যদি একবারে বলে ফেলি তাহলে কিভাবে হবে। বাংলাদেশ বিষয়বলিতে এই জায়গাতে মোট 30 মার্কসের প্রশ্ন হয়, 30টা এমসিকিউ থাকে বাংলাদেশ বিষয়বলিতে। এবং সম্প্রতি আমি দেখতেছি যে গত কয়েকটা বিসিএস এ কিন্তু বাংলাদেশ বিষয়বলিতে খুব একটা কঠিন একটা প্রশ্ন হচ্ছে না। এই প্রশ্নগুলো চাইলে ইজিলি মানে বেসিক পড়াগুলো পড়লেই কিন্তু এই বাংলাদেশ পার্টে খুব ভালো করা যায়। আর তারপরে 4 নাম্বার সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এই জায়গাতে আন্তর্জাতিক বিষয়াবলী আপনাকে যে খুব মানে গভীরে যে জানতে হবে তা কিন্তু না। মানে মোটামুটি আপনার প্রতিবেশী দেশ বা আপনার আশেপাশের সম্পর্কে ধারণা নিয়ে, এখন কি চলমান, কি হচ্ছে, দৈনিক পত্রিকাগুলো পড়লে কিন্তু বেশ অনেক আইডিয়া পাওয়া যায়। কিছু কোয়েশ্চেন, দু একটা কোয়েশ্চেন থাকে খুবই বেসিক কোয়েশ্চেন, সেই জায়গা থেকে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20টা প্রশ্ন থাকে। এবং সম্প্রতি বাংলাদেশ বিষয়াবলী যেহেতু একটু সহজ হয়, আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নটা আমার কাছে একটু কঠিনই লাগে গত কয়েকটা বিসিএস এ। এবং বিসিএস এ কিন্তু এটাও আসলে একটা ট্রেন্ড যে আপনার 10টা সাবজেক্টে কোনো একটা সাবজেক্টের কোয়েশ্চেন যদি একটু কঠিন হয়, তার পাশাপাশি কোনো একটা সাবজেক্টের কোয়েশ্চেন একটু সহজও হয়। সব প্রশ্নই যে কঠিন হবে তা কিন্তু না। পিএসসি যদি চায় যে আপনাকে কোয়েশ্চেন অ্যান্সার করতে দিবে না, তারা কিন্তু অ্যান্সার করতে দিবে না। তাই পিএসসির একটা ডিজাইন করা খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে, যেখানে হয়তো কিছু কোয়েশ্চেন হার্ড হইলো, টাফ হইলেও কিছু কোয়েশ্চেন কিন্তু ইজি থাকে, অ্যান্সার করার মতোই হয়। তো বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলীর সঙ্গে মোটামুটি রিলেটেড, রেলিভেন্ট, ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এই জায়গাতে মোট 10টা কোয়েশ্চেন থাকে। এবং এই 10টা কোয়েশ্চেন খুব বেশি একটা কষ্ট করতে হবে না। তার পরবর্তীতে সাধারণ বিজ্ঞান, এই জায়গাতে আপনার মার্কস 15। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এই জায়গাতেও কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে মার্কসের আসলে ব্রেকডাউন করা যায়। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকেও মোট 15টা এমসিকিউ থাকে। গাণিতিক যুক্তি, আপনাকে গণিত, আপনি 9-10-এ যে গণিত গুলা করেছেন, বেসিক যে ম্যাথস গুলা আছে, সে জায়গা থেকে যদি আপনি মোটামুটি নিজেকে প্রিপেয়ার করে নেন, গাণিতিক যুক্তি আপনি পোর্শনটা অ্যান্সার করতে পারবেন। গাণিতিক যুক্তিতে 15টা এমসিকিউ থাকে। এবং এই জায়গায় কিন্তু আপনার খুব বেশি কঠিন কঠিন লেভেলের কোয়েশ্চেন কিন্তু হয় না। মোটামুটি সাধারণ গণিত এবং সাম্প্রতিক সময় উচ্চতর গণিত থেকেও দু একটা আইটেম থেকে কোয়েশ্চেন আসে, তবে আপনার নিজের আওতার ভেতরেই থাকবে, মোটামুটি ধরে নিতে পারেন। মানসিক দক্ষতা, এই জায়গা থেকেও মোট 15টা এমসিকিউ হয়। আর সর্বশেষ নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এই সাবজেক্টটা সবচেয়ে ছোট সাবজেক্ট দুইটার মধ্যে একটা, সরি গাইস, ছোট সাবজেক্টের মধ্যে একটা। এই জায়গা থেকে আপনার 10টা কোয়েশ্চেন হয়। এই টোটাল প্রিলিমিনারি পরীক্ষায় আপনার 200টা প্রশ্ন হবে, 200টা এমসিকিউ হবে, এবং সময় থাকবে 2 ঘন্টা। যদি 2 ঘন্টায় 120 মিনিটে আপনার 2 ঘন্টায় যদি আপনি আপনার 200টা কোয়েশ্চেন যদি ভাগ করেন, দেখবেন সেকেন্ডের হিসাবে প্রত্যেকটা এমসিকিউর জন্য আপনি সময় পাবেন 36 সেকেন্ড। এবং বাস্তবিক যারা পরীক্ষা, আপনারা কেউ দিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু যারা আমরা পরীক্ষা দিয়েছি আমরা জানি যে 36 সেকেন্ড সময় কিন্তু আপনি এক্স্যাক্টলি পাবেন না। কারণ আপনি পরীক্ষার হলে যখন যাবেন, তখন আপনি প্রথমত কোয়েশ্চেন পাবেন, সেট কোড ঠিক আছে কিনা একটু মিলিয়ে দেখতে হবে। তারপর আপনাকে কোয়েশ্চেনটা জাস্ট দু একটা কোয়েশ্চেন আপনি পড়েও আপনার একটু স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে। তার পরবর্তীতে আপনার ইনভিজিলেটর আসতে পারে আপনার স্বাক্ষর করার জন্য, বা আপনার যে ওএমআর শিট আছে সেটার উপরের অংশ টিচাররা ছিঁড়ে নিয়ে যাবেন, উপরের অংশটা যেখানে সাধারণত রোলগুলা থাকে, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। তো এইসব কিছু কার্যক্রমে মোটামুটি ধরেন আপনার 5 মিনিটস কিন্তু আপনাকে মাইনাস করে হিসাব করতে হবে। তো যদি আপনি ওইটাকে মাইনাস করে হিসাব করেন, তাহলে কিন্তু আপনি 36 সেকেন্ড কিন্তু টোটালি পাবেন না। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে যাই। তো পরের স্লাইডে আমরা, যেহেতু আমরা বারবার বলতেছি যে প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু একটা ওয়ান ডে ম্যাচের মতো, দিনের শেষে ডু অর ডাই, হয় আপনাকে জিততে হবে নয়তো পরাজয় বরণ করে নিতে হবে। তাই সেজন্য আমরা এই সাবজেক্ট গুলোকে মোটামুটি একটা মাঠের সঙ্গে সাজিয়ে নিয়েছি। এটা খেলার মাঠে যেমন নানান দিকে ফিল্ডটাকে ভাগ করা থাকে, স্কোয়ার ড্রাইভে কেউ খেলে, কারো মিড,
লং এই টাইপের নানান ধরনের আছে আমার আসলে সব নিজেরও আমার জানা নাই। তো ঠিক একই রকম ভাবে সাবজেক্ট গুলোকেও আমরা খেলার মাঠের বিভিন্ন পার্টের সাথে মিলিয়ে আসলে রেখেছি। তো এক একজনের হয়তো বা এক এক দিকে দক্ষতা থাকতে পারে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হবেন আপনারা, নিঃসন্দেহে আপনারা এখন থেকে, যখনই আমি সিলেবাস দেখাচ্ছিলাম, নিঃসন্দেহে হয়তো বা বিজ্ঞান অথবা গণিত অথবা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এইসব সাবজেক্টগুলো যখন দেখেছেন তখন ভাবছেন যে হ্যাঁ, এই জায়গা থেকে কোয়েশন আসলে নিশ্চয়ই হয়তো বা আমি এখনই কিছু করতে পারবো। যারা হয়তো বা ইংরেজি ভালো পারেন, আপনারা ইংরেজিতে পড়াশোনা করছেন ইতিমধ্যেই হয়তো বা বা আগে থেকে ভালো ইংরেজিতে পড়ে এসছেন, তারা নিশ্চয়ই ইংরেজি গ্রামার এবং সাহিত্যের কথা শুনে নিশ্চয়ই আপনাদের চোখ আসলে চকচক করে উঠেছে যে হ্যাঁ, এই জায়গা থেকে 35টা কোয়েশন আসলে নিশ্চয়ই আমি 25-এর বেশি, 30-এর বেশি পাবো। আপনারা যারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়ছেন অথবা যাদের অন্যান্য সাবজেক্টে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত, তারা নিশ্চয়ই হয়তোবা ওই সাবজেক্টগুলো দেখার সাথে সাথেই খুব আনন্দিত হয়ে উঠেছেন যে হ্যাঁ, এই জায়গাগুলো থেকে যদি কোয়েশ্চেন আসে তাইলে নিশ্চয়ই আমি অনেক ভালো করতে পারবো। তো ভালো করবেন ঠিক আছে, ওইটা হইতে পারে আপনার স্ট্রং জোন। স্ট্রং জোনে আপনি ভালো করবেনই, কিন্তু স্ট্রং জোনে যদি শুধু কেউ ভালো করেন তাইলে তো আসলে আপনি এত কম্পিটিটিভ একটা এক্সামে ভালো করাটা আসলে একটু কঠিন, ঠিক না? তো চলেন একটা ভিডিও দেখি। গাইস, ভিডিওটা কেমন লাগলো? বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যার মোটামুটি অনেক রেকর্ডই তার দখলে, তামিম ইকবাল খান, তার একটা ছোট একটা ভিডিও আমি আমার পছন্দের এই জায়গাতে অ্যাড করার চেষ্টা করেছি। যে তার যে একটা অন্যতম স্ট্রং জোন, তিনি কত সুন্দর অফের শটগুলো খেলছিলেন। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে বলার তাকে এই তার সুইটেবল বলগুলো দিয়েছেন এবং তিনি একটা পাওয়ারফুল শট খেলেননি, সেটা তো আসলে হয় নাই। ভিডিওটা আপনারা দেখতেই পারছেন যে তিনি কত সুন্দর কত পাওয়ারফুল স্ট্রোক গুলো খেলছিলেন অফে, যে স্ট্রোক গুলো উনি খেলার পরে অন্তত ফিল্ডারের পক্ষে আটকানো কঠিন ছিল। তো নিশ্চয়ই এই ভিডিওর সঙ্গে আপনি আপনার নিজের স্ট্রং জোনকে রিলেট করতে পারেন। নিজেকে তামিম ইকবাল খানের জায়গায় ভাবেন তো, যে হ্যাঁ, আপনি তামিম ইকবাল খান, আপনি প্রিলিমিনারি পরীক্ষার মানে যে ফিল্ডটা আছে, ধরেন সেই ফিল্ডটাতে আপনি পরীক্ষা দিতে বা খেলতে নেমেছেন। আপনি নন মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, বাট আপনি জিকে খুব ভালো পারেন। তখন বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই দুইটা কিন্তু আপনার নখদর্পণে আছে। আপনি কি করবেন? যে জায়গায় যে 50 কোয়েশ্চেন্স আছে, এই কোয়েশ্চেন গুলো আপনার হয়তোবা খুব কমই মিস হবে। আপনি কোয়েশ্চেন গুলো খুব এত ভালোভাবে খেলবেন, দেখবেন যে আপনার খুব বেশি একটা মিস হচ্ছে না। কিন্তু আপনার ম্যাথমেটিক্স হয়তোবা অনেক দুর্বলতা, অথবা আপনি বিজ্ঞান দেখলেই ভয় পেয়ে যান। তো তখন কি হবে? ম্যাথমেটিক্স বা বিজ্ঞানের এই 30 মার্কস কি আপনি ছেড়ে দিবেন? এখন না হয় ছেড়ে দিলেন, পরবর্তীতে রিটেনের সময় কি হবে? বিজ্ঞান পোর্শন থেকে তো রিটেনে 100 মার্কসের পরীক্ষা আপনাকে দিতে হবে। গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা থেকে রিটেনের সময় আপনাকে 100 মার্কসের একটা পরীক্ষা দিতে হবে। তো কি করবেন? তো ওই যে একটু আগে বলতেছিলাম না যে বিসিএস হচ্ছে আসলে পাপের একটা প্রায়শ্চিত্ত করার মতো পরীক্ষা। আপনি যা যা অতীতে পড়েছেন সেগুলো যদি আপনার ঠিকঠাক মতো আইডিয়া না নিয়ে আপনি যদি বিসিএস এর পরীক্ষার হলে যান, তাহলে কিন্তু আপনার ভালো করাটা ক্রমান্বয়ে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়বে। যে আমি আসলে আমার একজন কলিগকে জানি, তিনি 43rd বিসিএস এডুকেশন ক্যাডারে রিকমেন্ডেড। উনি কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু ওনার ম্যাথমেটিক্সে, আমি ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, কথা ছিল যে বন্ধু হ্যাঁ, তুমি ম্যাথমেটিক্সে ম্যাথ পোর্শনে কত পাবা 50-এ? সে বললো আমার তো ম্যাথে প্রচুর দুর্বলতা, আমি হয়তো বা 12-13 বেশি পাবো না। তো আপনি চিন্তা করেন, সে 50-এ 12-13 বেশি হয়তো বা পাবে না, কিন্তু তিনি কিন্তু মানে আলহামদুলিল্লাহ উনি কিন্তু দেখেন 43rd এডুকেশন ক্যাডারে রিকমেন্ডেড। তো উনি নিশ্চয়ই ওনার নিজের ইংরেজি পোর্শন যা আছে বা অন্যান্য যেসব দু একটা পোর্শনে নিশ্চয়ই উনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন।
এই ম্যাথমেটিক্সে যদি ওনার দুর্বলতাটা না থাকতো, উনি যদি এই দুর্বলতা কাটিয়ে উঠতেন, হয়তো 13-র জায়গায় উনি যদি 43 পাইতেন, হ্যাঁ, বা 43-এর কোশ্চেন একটু টাফ ছিল, ধরলাম উনি 13-র জায়গায় যদি 35 পেতেন, এখানে কিন্তু দেখেন ওনার প্রায় 20 মার্কসের মতো, 22 মার্কসের মতো বেড়ে যাচ্ছে। 20 মার্কসের একটা পার্থক্য ক্যাডার প্রাপ্তি থেকে কতটুকু চেঞ্জ আনে, সেটা কিন্তু আপনারা পরীক্ষা আরেকটু যখন পরে পড়াশোনা শুরু করবেন তখন বুঝতে পারবেন যে বিসিএস এর রিটেনে 20 মার্কস অনেক বেশি, 10 মার্কের 5 মার্কেরও কতটা গুরুত্ব, সেটা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন। তাই তামিম ইকবাল খানের মতো ঠিক আছে, আপনার স্ট্রং জোনে আপনি খুব খুব হার্ড, খুব শক্তিশালী স্ট্রোক করবেন, কিন্তু বাকি অংশগুলোতে তো দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, ঠিক না? তো চলেন কথাবার্তা আস্তে আস্তে এগুই। তো আমরা সিলেবাসটা এখন একটু বিশ্লেষণ করব, যেহেতু আগে আমি আপনাদের সিলেবাসে একটা মোটা দাগে জাস্ট দেখিয়ে দিলাম যে সিলেবাসে কত মার্কসের কোশ্চেন আসতেছে। এখন আপনাদের তো একটু জানতে হবে, ঠিক না, যে কোন পোর্শন থেকে কি কি প্রশ্ন আসতেছে বা কি কি পড়তে হবে। তো দেখেন, খেয়াল করেন, বাংলা ভাষা যে অংশটা আছে, এই জায়গা থেকে আপনাকে পড়তে হবে সন্ধি, সমাস। সন্ধি আপনি পড়বেন, সমাস আপনি পড়বেন, এই জায়গা থেকে এই সন্ধি বা সমাসের অংশটুকু প্রিলিমিনারির জন্য কিন্তু আপনাকে পড়তে হবে। আর রিটেনে সাধারণত সন্ধি বা সমাসের অ্যাপ্লিকেশন কিন্তু কম, সে জায়গাতে আসলে ব্যাকরণ পার্টে যে 6 মার্কের কোয়েশ্চেন আসে, ব্যাকরণ পার্টে 30 মার্কসের লিখিত প্রশ্ন আসে, সেই জায়গাতে এগুলোর কিছু অ্যাপ্লিকেশন আছে। তাই আপনি কিন্তু ছেড়ে দিয়ে এগুলে পরবর্তীতেও কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন হইতে হবে, তাই পড়তে হবে একটু গুছিয়ে। এই জায়গাতে সন্ধি যেমন আছে, সমাস আছে, প্রকৃতি, প্রত্যয়, ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য। এই প্রকৃতি প্রত্যয়টা আপনার প্রিলিমিনারিতেই যে লাগবে তা না, রিটেনও কিন্তু এই জায়গা থেকে আপনার সেবা নিতে হবে, হেল্প নিতে হবে। ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য, এই সবগুলোই কিন্তু আপনার বেসিককে স্ট্রং করবে, এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে একটু খুঁটিয়ে। তার পরবর্তীতে থাকবে বাগধারা। এই বাগধারা থেকে কিন্তু প্রিলিমিনারিতে আপনি একটা বা সর্বোচ্চ দুইটা কোয়েশ্চেন পেতে পারেন, কিন্তু রিটেনের 200 মার্কসের বাংলায় কিন্তু এখানে আপনার জন্য 6 মার্কসের কোয়েশ্চেন আসবে, যে বাগধারার অর্থ উল্লেখ পূর্বক বাক্য রচনা করুন। তাই এই বাগধারা কিন্তু আপনি চাইলে আগে থেকে পড়ে পড়ে মুখস্থ করতে পারেন। বাগধারা অথবা এক কথায় প্রকাশ, এই জায়গাতে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, আরো টুকটাক কিছু আইটেম থাকতে পারে, তবে সর্বশেষ আমি যে আইটেমটা লিখতেছি, পরিভাষা খুব জরুরি। পরিভাষাটা কেন খুব জরুরি? কারণ আপনি যত বেশি পরিভাষা জানবেন, তার যে ইংরেজি শব্দ কি, সেটার বাংলা কি শব্দ আসতেছে, এটা শুধুমাত্র যে আপনাকে প্রিলিমিনারি সময় হেল্প করবে তা কিন্তু না। বিসিএস এর প্রিপারেশনটা কিন্তু খুব বৃহৎ আকারে কম্প্রেহেন্সিভ এবং কোলাবোরেটিভ, আপনার একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে কিন্তু আপনি হেল্প পেতে পারেন। তাই এই জায়গাতে পরিভাষা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, সেটা কিন্তু ইংরেজিতে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক বেশি হেল্প করবে। আমি এমনও জানি 41-এ আমার কলিগ, অ্যাডমিনিস্ট্রেশনে সে বর্তমানে কর্মরত, তিনি কিন্তু ইংরেজি লিখিত পরীক্ষার আগে মাত্র 2 দিনের প্রিপারেশনে কিন্তু পরীক্ষা দিয়েছেন। কথাটা সত্যি। কেন? কারণ তার বেসিক অনেক ভালো, আসলে তাকে গ্রামার নিয়ে তো কিছু আসলে পড়তে হবে না। ইংরেজির যে রিটেন পরীক্ষাটা হবে আগামীকালকে, আপনারা টেস্ট রিটেনের ক্লাসে বিস্তারিত জানবেন, যে সেখানে 200 মার্কসের পরীক্ষায় প্রথম 100 মার্কস টোটালি আসলে একটা প্যাসেজ বেসড। যে আপনার যদি প্যাসেজ থেকে আপনার কম্প্রিহেনশন যদি ভালো হয়, ভোকাবুলারি যদি ভালো জানেন আপনি, আপনি যদি ভালো ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো পারেন, আপনি অর্থ বুঝে লিখতে পারলে, এই জায়গাতে কিন্তু টোটালি দক্ষতার উপর নির্ভর করে। দুইটা ট্রান্সলেশন থাকবে, সেগুলোও কিন্তু আপনার দক্ষতার উপর নির্ভর করবে। থাকে শুধু রচনা, এজ এ রাইটিং, সে জায়গায় যত হয়তো বা কিছু ডেটা বা পয়েন্টস মুখস্থ করতে হবে, ওই আপু নিশ্চয়ই তাই করছে। সুতরাং পরিভাষাটা কিন্তু খুব জরুরি, মন দিয়ে পড়তে হবে, এবং বাগধারাও রিটেনের জন্য খুব জরুরি। তো এইটা মোটামুটি ব্যাকরণের একটা আইডিয়া আপনারা নিতে পারেন এই জায়গা থেকে। আরো কিছু টুকটাক আইটেমস আছে, সেগুলো আপনারা সিলেবাস পেয়ে যাবেন পরবর্তীতে। আর সাহিত্য অংশে খেয়াল করে দেখেন, প্রাচীন ও মধ্যযুগ, এই জায়গা থেকে কোয়েশন আসে 5 মার্কসের। এই জায়গাতে প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন আসে সাধারণত, অসাধারণত মানে কোনো কোনো সময় হয়তোবা সর্বোচ্চ দুইটা কোয়েশন আসতে পারে, একটা অথবা দুইটা। আর মধ্যযুগ থেকে সাধারণত 4টা প্রশ্ন আছে। তো প্রাচীন যুগে আসলে সাধারণত আমরা এটাই পড়ি চর্যাপদ, যারা
ইতোমধ্যেই স্নাতকে বাংলায় অধ্যয়নরত তাদেরকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না চর্যাপদ কি, তার গুরুত্ব কি। আর যারা অন্যান্যরা সাধারণত অন্য কোনো সাবজেক্টে আছেন, তারা হয়তো বা চর্যাপদ সম্পর্কে যদি জেনে থাকবেন যে বাংলা সাহিত্যের একদম প্রাচীনতম নিদর্শন হিসেবে আমরা চর্যাপদকেই ধরে নিই, এবং এই চর্যাপদে কিন্তু অনেক কিছু জানার আছে। এখন যদি আপনাকে একটু কৌশল করে পড়তে হয়, তাহলে চর্যাপদে কিন্তু প্রিলিমিনারিতে একটা কোশ্চেন আসবে, এবং এটার জন্য খুব বেশি গবেষণা আপনাকে করতে হবে না। কিন্তু রিটেনে আপনার কিন্তু এই জায়গা থেকে 3 মার্কসের প্রশ্ন আসতে পারে, এবং সর্বশেষ যে প্যাটার্নে কোয়েশ্চেন হচ্ছে, তাহলে 5 মার্কের বা 6 মার্কের কোয়েশনও কিন্তু আসতে পারে। সুতরাং আপনি যখন পড়বেন, তাহলে তখন চর্যাপদের একটু ভাষা বা তৎকালীন সমাজ ব্যবস্থা বা ধর্ম বা আরেকটু গভীর কোনো গুঁড়ো কোনো তথ্য আছে কিনা বা মতবাদ আছে কিনা, নিশ্চয়ই এই জিনিসগুলো আপনাকে একটু দেখে নিতে হবে, যাতে রিটেনের জন্য প্রিপারেশনটা আগে থেকেই গোছানো যায়। তো চর্যাপদ এই জায়গায় প্রাচীন যুগে চর্যাপদ থেকে একটা বা দুইটা এমসিকিউ, মধ্যযুগ থেকে 4টা এমসিকিউ, আর আধুনিক যুগ দেখেন খেয়াল করেন 1800 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই জায়গা থেকে টোটাল 15টা এমসিকিউ হবে। এবং বাংলা সাহিত্যের এই জায়গাতেই আপনার জন্য কিছুটা ডিফিকাল্টিস ফেস করা লাগতে পারে, কারণ পিএসসির সিলেবাসে যে সাহিত্যিকদের কথা উল্লেখ আছে, সেখানে প্রমিনেন্ট কিছু সাহিত্যিক ছাড়াও আপনাকে যেহেতু বর্তমান সময় পর্যন্ত উল্লেখ করা, সে জায়গা থেকে কিন্তু আপনার অনেক অনেক টাইপের অনেক অনেক লেখকের কিন্তু লেখা আসলে চলে আসবে। কিন্তু আপনাকে পড়তে হবে একটু কৌশলী কৌশলী হয়ে। আপনি যদি এত সবকিছু পড়তে যান, এত রাইটার পড়ে, তো আপনি রাইটারের নাম মুখস্থ রাখাই আসলে খুব কষ্ট হয়ে যাবে। আর তাদের সাহিত্যকর্ম সম্পর্কে আপনি ক্লিয়ার একটা স্পষ্ট একটা আইডিয়া কিভাবে রাখবেন? তাই যারা প্রমিনেন্ট রাইটার আছেন তাদের সম্পর্কে আমরা ভালোভাবে জানবো প্রিলিমিনারি সময়, কারণ তাদের থেকেই রিটেনে আমরা আবার 30 মার্কসের সাহিত্যতে প্রশ্ন পাবো। আগামীকালকে ক্লাসে নিশ্চয়ই আপনারা এগুলো আবার পেয়ে যাবেন রিটেন সম্পর্কে। তো প্রিলিমিনারি সময় প্রমিনেন্ট রাইটারদের আমরা ভালোভাবে পড়বো, আর বাকি যাদেরকে টুকটাক যা জানা দরকার সেগুলো আমরা জানবো। তাহলে দেখবেন প্রিলিমিনারি সময় আপনাকে খুব বেশি আসলে পড়ে মাথাতে খুব বেশি বার্ডেন আসলে নিতে হবে না। তো মোটামুটি বাংলা বিষয়ের 35 মার্ক সম্পর্কে আমরা ছোটখাটো একটু আইডিয়া পেয়ে গিয়েছি। তো প্রিলিমিনারিতেও আপনি প্রাথমিক পর্যায়ে আপনার আসলে হবে, আপনি যদি এখন থেকেই প্রিপারেশন কিছুটা এগিয়ে রাখতে চান, তখন আপনার যে জিনিসগুলো অপরিবর্তনীয়, যে জিনিসগুলো আসলে মুখস্থ করে এগিয়ে রাখা যায়, বা বাগধারা, অথবা এক কথায় প্রকাশ, সমার্থক বিপরীতার্থক শব্দ, পরিভাষা, অথবা ব্যাকরণের যে কিছু আইটেম আছে, অথবা সাহিত্যে চর্যাপদ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, জীবনানন্দ দাশ, তাদের সাহিত্যকর্ম তার চেঞ্জ হবে না। তাদেরগুলো তো আপনি এখন থেকে রিডিং এর ছলে ছলে, মজার ছলে ছলে প্রতিদিন 1-2 ঘন্টা পড়তে পারেন, ঠিক না? তো আপনি অনার্স শেষ করার পরবর্তীতে আপনি আসলে প্রিপারেশন নিবেন 1 বছরে, যখন বিসিএ যদি সম্পূর্ণ আসলেই হয়, তখন ওই সময়টুকুতে এটা আসলেই কঠিন হয়ে যাবে। কারণ পরিভাষার একটা জিনিস, এই জিনিসটাই তো মাথায় আসলে এগুলি রেগুলার চর্চা করে আসলে মাথায় গেঁথে নেওয়ার জিনিস। এগুলো তো একদিনে 2 দিনে আমি টানা 15 ঘন্টা পরে সব মুখস্থ করে ফেলবো, বিষয়টা তো সেরকম না। যাই হোক, সকলের স্ট্র্যাটেজিও আবার সেম হবে না, 19 থেকে 20 হবে। তবে মোটা দাগে এটা বলা যায় যে হ্যাঁ, একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারলেই ভালো। তো যাক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে 35 মার্কসে ঠিক বাংলায় যেভাবে ব্রেকডাউন হয়েছিল তাতে ঠিক উল্টে যাবে। তার মানে আগে বাংলায় আমরা ব্যাকরণ অংশে 15 মার্কসের কোয়েশ্চেন দেখেছি, এই জায়গাতে আমরা গ্রামার অংশে 20 মার্কসের প্রশ্ন দেখব, আর ইংলিশ লিটারেচারে 15 মার্কসের প্রশ্ন দেখব। তো ইংলিশ লিটারেচার যেই আইটেমটা আছে, এটা কিন্তু শুধুমাত্র আপনার প্রিলিমিনারির জন্যই, অনলি ফর প্রিলি। রিটেনে এটা কিন্তু আপনাকে হেল্প করবে না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ পার্টের উপর আমি একটা 3 স্টার দিয়ে দিলাম, আপনি তাকে একদম 3 স্টার, মানে একদম খুব 3 স্টার ইম্পর্টেন্ট কিছু একটা ভাবতে পারেন। কারণ এই ল্যাঙ্গুয়েজ পার্টে গ্রামার নিয়ে যা যা আছে, এগুলো যদি আপনি ঠিকঠাক মতো পড়তে পারেন, তাহলে আপনার বেসিকটা এত স্ট্রং হবে। ঠিক আমি আগে আমার যে কলিগের কথা বললাম, যে যিনি 2 দিনের 2 রাতের প্রিপারেশনে যিনি 200 মার্কসের ইংরেজি ইংরেজি পরীক্ষা দিয়েছেন লিখিততে, আপনি ঠিক তার মতো ইনশাল্লাহ কনফিডেন্সটা আপনার নিজের ভিতরে নিয়ে নিতে পারবেন। কারণ গ্রামারের যখন বেসিক আপনি জানতে পারবেন, বিল্ডিং গ্রামার, সেন্টেন্স বিল্ডিং এর যে রুলগুলো আছে, অথবা টেন্স, অথবা যাই আছে না কেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো নিয়ে যখন আপনার ঠিকঠাক আইডিয়া থাকবে, যখন আপনার ভোকাবুলারি, আপনি অনেক ভোকাবুল জানবেন, আপনার এটা ভোকাবুলারি পার্টটা সমৃদ্ধ হবে, তখন ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি যা চিন্তা করবেন, বাংলায় আপনি যা ভাববেন, তা ইংরেজিতে কনভার্ট করা আপনার জন্য কিছুই হবে না। প্যাসেজে কি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে, সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার কাছে কি জানতে চাচ্ছে সেটা অন্যকে জানানো, এক্সপ্রেস করাও নিশ্চয়ই আপনার জন্য কঠিন হবে না। তাই এই জায়গাতে আমি আসলে 3 স্টার দিয়ে রাখলাম। পার্টস অফ স্পিচ খুবই জরুরি। ফ্রেজেস এন্ড ইডিয়মস এটা শুধুমাত্র আসলে প্রিলির জন্যই, রিটেনে
ফ্রেজ, ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে কোয়েশ্চেন আসে না, কিন্তু পার্টস অফ স্পিচ রিটেনের জন্য অবশ্য পালনীয় মানে কর্তব্য এরকমের মতো আর কি। ক্লোজেস এন্ড ফ্রেজ এগুলা থেকে আসলে কোয়েশ্চেন, ক্লোজেস এন্ড এই জায়গাতে ফ্রেজ থাকে, সেন্টেন্সে ক্লজেস এন্ড ফ্রেজেস এগুলো আপনাকে জানা থাকতে হবে, রিটেনের জন্য এটা জরুরি। কারেকশন, কারেকশন গুলা রিটেনের জন্য জরুরি, প্রিলির জন্য তো জরুরি। সেন্টেন্সেস এন্ড ট্রান্সফরমেশন এগুলো আপনি মোটামুটি প্রিলির জন্য পড়বেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ সহায়তা করবে। ওয়ার্ডস, এই ওয়ার্ডস মানে হচ্ছে কি ভোকাবুলারি, বুঝতেই তো পারছেন। কম্পোজিশন, কম্পোজিশন তো কম্পোজিশনই, যাক এটা আমি বললাম না। ভোকাবুলারি এটা বিশাল একটা জগতের মতো, এবং আপনি ভোকাবুলারি কিন্তু প্রতিদিন পড়ে পড়ে মাথায় গেঁথে নেওয়ার জিনিস। আপনি ভোকাবুলারি আসলে 1 মাসে 1.5 মাসে আপনি একটা বই শেষ করে ফেলবেন, তারপরে পরবর্তীতে আপনি যদি 20 দিন না পড়েন, 21 দিনের দিন যে দেখেন আপনার কি অবস্থা হয়। শব্দের অর্থ কি, তার সিনোনিমস গুলা কি হতে পারে, তার অ্যান্টোনিমস গুলা কি হতে পারে, সিনোনিমস অ্যান্টোনিমসে যে আসলে পার্টস অফ স্পিচ প্রপার রেখে যে রিটেনের সময় কাজে লাগাইতে হয়, যে একটা নাউনের পরিবর্তে আপনাকে হয়তো বা একটা নাউনই সমার্থক শব্দ হিসাবে নিতে হবে, যদি ওয়ান ওয়ার্ড রিপ্লেসমেন্ট আপনাকে করতে হয়, একটা অ্যাডজেক্টিভের জায়গায় যে একটা অ্যাডজেক্টিভই কাজে লাগাইতে হবে, এই জিনিসগুলো কিন্তু রাতারাতি পড়ার জিনিস না। এগুলো কিন্তু অল্প সময় শর্টকাটে পড়ার কিন্তু জিনিস না, এগুলো কিন্তু মাথায় গেথে নেওয়া লাগে। তা এই জিনিসগুলো সময় থাকতে থাকতে উচিত আগে থেকেই একটু কৌশল করে করে বা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা দেখে বা কি টাইপের কোয়েশ্চেন হয়, সবসময় যে সরাসরি প্রশ্ন থেকে আসলে যে আপনার কাছে অর্থ জানতে চাইবে তাই না। উদাহরণ বলি যে 41-এ ভোকাবুলারি থেকে 3টা কোয়েশ্চেন আসছে। একটা কোয়েশ্চেন ছিল যে টু ইট, টু এন্ড টু বি ম্যারি, এইরকম টাইপের একটা ছিল, যেটার অর্থটা কি, যে খাও দাও করো, ফুর্তি করো, এটা দিয়ে আসলে নিজের কাদেরকে বোঝায়। তো 4টা অপশন থাকে বিসিএস এ, কখনোই মানে 4টার বাইরে 5টা অপশন থাকে না, অথবা যে কোনোটাই আসলে সঠিক নয় এই টাইপের উত্তর দিয়ে আসলে কনফিউজ করে না। 4টা অপশন থাকে এবং প্রশ্নের শুরুতে পিএসসি কর্তৃপক্ষ বলে দেয় যে 4টা থেকে অবশ্যই একটা উত্তর হবে। তো সে জায়গাতে বাকি 3টা অপশন কোনোভাবে যাচ্ছে না। আর একটা অপশন ছিল এপিকিউরিয়ান, মানে সে ভোগবাদী। তো সরাসরি কিন্তু আসলে এপিকিউরিয়ানের সমার্থক দিয়ে জানতে চায় না যে এটার অর্থ কি, একটা সেন্টেন্স দিয়ে সেটা আসলে প্রেক্ষাপট বুঝিয়ে জানতে চেয়েছে। সুতরাং যে বিসিএস এর কোয়েশ্চেন গুলো যখন আপনারা একটু অ্যানালাইসিস করবেন, যারা বিসিএস পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, যখন কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করবেন দেখবেন সেটার মধ্যে আসলে কত মজা আপনি খুঁজে পাবেন। সব যে আসলে কাটকোট্টা প্রশ্ন তা কিন্তু না, প্রশ্ন কেন দিল সেটা কিন্তু কিছু মানে প্রেক্ষাপট থাকে, কিছু ব্যাখ্যা থাকে। তো যাক, আপনার এই জায়গাতে এই অংশটা খুব মন দিয়ে পড়তে হবে। আর লিটারেচারে 15টা প্রশ্ন হয়, আপনি যদি অন্তত প্রিভিয়াস সবগুলা কোয়েশন ও ব্যাখ্যা সহ ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ আপনি 50% কমন পাবেন, মানে 7 থেকে 8টা এমসিকিউ আপনি কমন পাবেন। যদি প্রিভিয়াস প্রশ্নের সলভ গুলো আপনারা ঠিকঠাক মতো করেন, সুন্দর একটা ব্যাখ্যা সহ অথেন্টিক একটা বই থেকে, তাইলেও কিন্তু আপনারা ইনশাল্লাহ 50%-এর মতো কমন পাবেন। আর মোটামুটি বেসিক রাইটারদের যেসব প্রমিনেন্ট ওয়ার্কস আছে, কিছু কোটেশনস আছে বা ক্যারেক্টার সম্পর্কে জানতে হয়, এই জিনিসগুলো যদি মোটামুটি আপনাদের আইডিয়া থাকে, আপনারা ইনশাল্লাহ এখানে মানে মোটামুটি পরিশ্রমে 11-12 মার্কসের কম মানে প্রশ্ন কমন পাবেন। তাই একটু গুছিয়ে একটু কৌশলী হয়ে আসলে প্রিপারেশন নিতে হবে। পরবর্তীতে বাংলাদেশ বিষয়ে বলি, এই জায়গাতে পূর্ণমান 30, এবং এই জায়গাতে আমরা জাস্ট চ্যাপ্টার গুলোর নাম লিখে দিচ্ছি। দেখেন বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে 6 মার্কসের প্রশ্ন আসে, এবং এটা রিটেনের জন্য একদম 3 স্টার। 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার জন্য যে 7টা ধাপ আছে, বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, বা 71 পরবর্তী যে কিছু আসলে ইস্যুস ছিল, এগুলা নিয়ে এই জায়গাতে খুব ভালোভাবে আলোচনা করা আছে। এবং এগুলা কিন্তু সবসময় আপনি শুধু মুখস্থ করে পারবেনও না, আপনাকে কিন্তু যদি একটু বিস্তারিত ভালোভাবে যদি পড়েন পরীক্ষার হলে মানে অ্যান্সার করা কিন্তু আপনার জন্য আসলে খুব সহজ হয়ে যায়। একটা উদাহরণ দিই, 41-এ সংবিধান থেকে একটা প্রশ্ন আসছে যে 6 দফা সংবিধান থেকে না, দুঃখিত, 6 দফা থেকে একটা প্রশ্ন আসছে, এবং 6 দফা থেকে মোটামুটি প্রতিটা পিঁড়িতেই প্রশ্ন আসে। 6 দফা থেকে 41-এ প্রশ্ন আসছে যে 6 দফার মধ্যে কয়টা দফা সরাসরি অর্থনৈতিক বিষয়াবলীর সঙ্গে সম্পর্কিত ছিল। এখন এটা কিন্তু একটা ফ্রেশ ফ্রেশ একটা কোয়েশ্চেন, নতুন একটা কোয়েশ্চেন। এখন যারা একটু 6টা দফাও মোটামুটি 2-3 বার রিডিং পড়ে গেছে, মুখস্থ না করে রিডিং অন্তত যারা পড়ে গেছে, তারাও কিন্তু 6টা দফা গুনলে আসলে বলতে পারবে যে হ্যাঁ, এটার মধ্যে কয়টা সরাসরি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত ছিল। যে 1 নম্বরটা ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে না, 2 নম্বরটা বৈদেশিক এবং পররাষ্ট্র প্রতিরক্ষা ছাড়া বাকি সবই আসলে ফেডারেল রাষ্ট্রে প্রদেশে বিভক্ত থাকবে, এটা অর্থনীতির সঙ্গে যাচ্ছে না। 3, মানে বাণিজ্যের সঙ্গে যেটা সম্পর্কিত বা বৈদেশিক বৈদেশিক আয়ের সঙ্গে সম্পর্কিত, বা 2টা রাজ্যের জন্য 2টা পৃথক মুদ্রা ব্যবস্থা, এই 3টা অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। 6 নম্বর আবার ছিল প্যারামিলিশিয়া, এটা কিন্তু যাচ্ছে না। তো যারা অন্তত 2-3 বার রিডিংও পড়ে গেছে, এই
কোয়েশ্চেনটা অ্যান্সার করা তাদের জন্য কঠিন কিছু হয় নাই। তাই পড়বেন আপনি ঠিক আছে, কিন্তু একটু গুছিয়ে পড়তে হবে যেন পড়াটা প্রিলির জন্য ইফেক্টিভ হয় এবং রিটেনেও আপনাকে এক ধাপ এগিয়ে রাখে। তো বাংলাদেশের কৃষিজ সম্পদও আছে, এটা মোটামুটি রিটেনের জন্য যে খুব জরুরি আমি তা বলবো না। বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী, উপজাতি সংক্রান্ত এই জায়গা থেকে যে সবসময় কোয়েশ্চেন আসে তা না, তবে রিটেনের জন্য এটা মোটামুটি ইম্পর্টেন্ট। বাংলাদেশের অর্থনীতি, এটা রিটেনের জন্য ভালো, বেশ ভালো ইম্পর্টেন্ট। বাংলাদেশের শিল্প বাণিজ্য, এই জায়গা থেকে প্রায় সময় রিটেনে কোয়েশ্চেন আসে। সংবিধান তো আসলে রিটেনে এক সেট প্রশ্ন থাকবেই, যে বাংলাদেশ বিষয়াবলীতে 200 মার্কসের মধ্যে 10 সেট প্রশ্ন থাকে, 20 মার্কস করে 10 সেট, টোটাল 200 মার্কস। একটা সেট প্রশ্ন তো বাংলাদেশের সংবিধান থেকে থাকবেই। তাই সংবিধানটা প্রিলিমিনারির জন্য শুধুমাত্র ওই যে কোন অনুচ্ছেদে কি আছে, কি আছে না আছে, এগুলো জাস্ট শুধু আমরা যখন মানে মুখস্থ করব না, আমরা একটু পড়ে পড়ে জানার চেষ্টা করব এটার প্রেক্ষাপট, বা এটা সংশোধনী কেন হইলো, বা তফসিল গুলা কেন আছে, এরকম টাইপের যদি আমরা একটু জানি, রিটেনের জন্য আমরা নিজেকে এগিয়ে রাখতে পারবো। আর বাংলাদেশের সংবিধান তো জানেনি, যে সংবিধান কিন্তু আসলে রাতারাতি বদলানোর জিনিস না, অথবা এটা আমাদের মান্থলি ম্যাগাজিনের মতো না যে হ্যাঁ প্রতি মাস পর পর এটা এডিশন আসবে। বাংলাদেশের সংবিধান, মহান সংবিধান 1971 রচিত, এবং এই পর্যন্ত 17টা সংশোধনী এসছে। তো আর সহসায় যে সংশোধনী আসবে সেরকম মানে জানি না কখন কি হবে, কিন্তু বেসিক কোর যে জিনিসগুলো আছে সেগুলো তো চেঞ্জ হবে না। তাই সংবিধান জিনিসটা কিন্তু চাইলে আপনি এখন থেকে প্রতিদিন অন্তত মানে যে জাস্ট জানার জন্য আপনি 30 মিনিটস বা 40 মিনিটস কিন্তু অন্তত রিডিং করে রাখতে পারেন, যে হ্যাঁ সংবিধানের ধারাটা কি লেখছে বা দেখি, বা নিচে একটা ব্যাখ্যা ভালো ব্যাখ্যা সম্বলিত একটা বই, যে হ্যাঁ এর ব্যাখ্যাটা কি বলা আছে আমি একটু দেখার চেষ্টা করি। তো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থাটা জরুরি। এই জায়গাতে তিনটা যে সরকারের যে ধাপ আছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার, এই তিনটা ধাপ খুব জরুরি। আর বিশিষ্ট ব্যক্তিবর্গ, এগুলো আপনার প্রিলিমিনারির জন্য লেস ইম্পর্টেন্ট। তো বাংলাদেশ অংশ থেকে প্রিলিমিনারিতে বর্তমানে খুব বেশি একটা কঠিন কোয়েশ্চেন হয় না। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখেন বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতিতে আপনার রিটেন অংশের জন্য খুবই জরুরি। আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, রিটেনের জন্য এটা খুবই জরুরি। সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, প্রিলিমিনারি সর্বশেষ আগে 3-4 মাসের বিষয় বলে একটু দেখে নিলে হয় কৌশলে। আপনার কাছে জানতে চাবে না যে তালেবানে কবে কত নাম্বার বোমাটা কত তারিখে মারা হয়েছিল, সেটা আপনার কাছে জানতে চাবে না। বা অমুক জায়গাতে যে বোমা মারা গেছে এক্সাক্ট কতজন মারা গেছে, সেই এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে না। কিন্তু একটু কৌশলী, যে এটার প্রেক্ষাপটটা কি, যে কাশেম হয়তো বা আসতে পারে যে হ্যাঁ কাশেম সোলাইমানিকে মারা হইলো যে তখন যে মার্কিন যে ড্রোনটা ইউজ করা হয়েছিল MQ-9 রিপার, হয়তো বা এটার নামটা আপনার কাছে জানতে চাইতে পারে, যেটা খুব বেশি আলোচনা আসতেছে, যেটা একটা কনসার্ন। এইরকম টাইপের কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন আসলে পড়লে কিন্তু পারা যায়। আর আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, কূটনীতি, প্রিলির জন্য যেমন 3 স্টার, রিটেনের জন্য 3 স্টার। কারণ বাংলাদেশ তো জানেনি দুইটা ডিপ্লোমেসি ফলো করে বর্তমানে, ইকোনমিক ডিপ্লোমেসি আর এই এনভায়রনমেন্টাল যে ডিপ্লোমেসি আছে, পরিবেশগত। তাই এই জিনিসটা খুব জরুরি। আর আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এগুলো আপনারা আসলে অনেক সম্ভাবনাময়, যখন গুছিয়ে আমরা ইনশাল্লাহ পড়িয়ে দিব তখন আপনাদের জন্য এগুলার কঠিন মনে হবে না। আর এখন বলে রাখি, বাংলাদেশ আর আন্তর্জাতিক যখন আপনি পড়বেন তখন দেখবেন সেটা ভূগোলের সঙ্গে প্রায় প্রায় 70%-এর মতো সিলেবাসে কিন্তু আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কিন্তু কভার হয়ে যাবে। তাই ভূগোলের বাকি কিছু অংশ যেমন আছে যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগের ধরন প্রকৃতি, বা এই বৈশ্বিক আবহাওয়াজনিত যে কিছু এই জলবায়ু নিয়ামক সেক্টর, এগুলা যা আছে, এগুলো একটা ভালো বই থেকে, বোর্ড বই থেকে কিছু গুছিয়ে যদি পড়া যায় বিগত বছরের প্রশ্ন সহ, তাহলে কিন্তু ভূগোলের প্রেশারটা আর আপনাকে নিতে হবে না। তার পরবর্তীতে যে সাবজেক্ট আসতেছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানে পূর্ণমান 15, এবং এই জায়গাতে সাধারণত তিনটা মোটা দাগে এই সাবজেক্টটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। ভৌত বিজ্ঞান, এই জায়গাতে আপনার এই রাশি, বিভিন্ন ধরনের রাশির পরিমাপ, তাপমাত্রা, ইঞ্জিন, অম্ল ক্ষারক সাম্যাবস্থা, এইরকম টাইপের তাপ, শব্দ, আলোক, শক্তি, এগুলা যা যা আছে এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনাদের জন্য একটা আশাপ্রদ খবর হচ্ছে যে প্রিলিমিনারিতে এই জায়গা থেকে আপনার দেখেন 5 মার্ক আসলে কিন্তু মানবন্টন, কিন্তু রিটেনে এই জায়গা থেকে কিন্তু সেভারেল সেটস কোয়েশন আসে। রিটেনে কিন্তু সাধারণ বিজ্ঞান অংশে 100 মার্কসে এই জায়গার এই অংশে কিন্তু 60 মার্কের প্রশ্ন হয়। এবং এই জায়গার এই আইটেম গুলো যদি আপনি জাস্ট একটু ইলাবোরেটিভ করেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে রিটেনে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন। জীব বিজ্ঞান থেকে আসে 5টা MCQ। এই জায়গাও আসলে অনেক টপিকস আছে যেগুলো রিটেনে আসবে, পড়ার সময় আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর আধুনিক বিজ্ঞান, এই অংশটা মোটামুটি রিটেনের জন্য জরুরি, রিটেনের জন্য মোটামুটি জরুরি আর কি। তো বিজ্ঞানের পরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, দুইটা মোটা দাগে ভাগ করা হয়েছে, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি।
কম্পিউটারে সাধারণত 10টা কোয়েশ্চেন আসে, আর তথ্য প্রযুক্তি থেকে কিন্তু 5টা কোয়েশ্চেন আসে। এই জায়গাতে আপনাকে মোটামুটি সবই জানতে হবে। কম্পিউটারের ইতিহাস বা তার কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাকাল কবে বা সর্বশেষ হয়তো আপনার কাছে একটা হ্যাকিং এর ঘটনাও হয়তো থেকে প্রশ্ন আসতে পারে। এরকম অনেক কিছুই আপনাকে জানা থাকতে হবে, এবং সম্প্রতি কম্পিউটার অংশ থেকে কিন্তু একটু কঠিন প্রশ্ন হয়। তবে যদি একটু কৌশলী হয়ে পড়াশোনা করা যায় তাহলে মোটামুটি এই জায়গায় 9-10টা প্রশ্ন কিন্তু কমন ফেলে দেওয়া যায়। গাণিতিক যুক্তি এই জায়গাতে আপনি যা পড়বেন ঠিক 15 মার্কসের জন্য মোটামুটি একই ধরনের পড়া, কিছু জিনিস যোগ করে সেটা আপনি পড়বেন রিটেনের 50 মার্কসের জন্য। যেমন এই জায়গাতে যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টারটা 4 নাম্বার চ্যাপ্টারটা যদি আমি ফেলে দেই, 4 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু দেখেন আপনার রেখাকোণ ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কিত যে উপপাদ্য বা পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র ও ঘনবস্তু, এই জায়গা থেকে আপনার যা যা আছে এগুলা থেকে আপনার রিটেনের জন্য আরো ইলাবোরেটিভ পড়তে হবে। প্রিলিমিনারি সময় আপনি এই জায়গা থেকে পড়ে এই পড়াটুকু, প্রিলিমিনারি থেকে পড়াটুকু রিটেনে কাজে লাগাইতে পারবেন কম, কিন্তু বাকি যা আছে লসাগু গসাগু অথবা শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, অথবা বীজগাণিতিক সূত্রাবলী, সূচক, লগারিদমস, সমান্তর, গুণোত্তর, অনুক্রম, ধারা, অথবা সম্ভাব্যতা, পরিসংখ্যান, বিন্যাস ও সমাবেশ সেট, এগুলো থেকে কিন্তু রিটেনে প্রচুর প্রশ্ন আসে। এবং প্রিলিমিনারিতে যখন আপনি একটা এমসিকিউ সলভ করতে যাবেন, তখন কেন এই অপশনটা হলো, আপনি তো কোনো সময় মুখস্থ করে ম্যাথ করা সম্ভব না। আপনি 40 বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে, আমি ঠিক আছে ডেটা সব মুখস্থ করে ফেলবো, আপনি দেখবেন 40 থার্ডে একই জিনিস আসছে, জাস্ট ডেটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্য একটা জিনিস জানতে চাইছে। যদি বেসিকটা জানা থাকে আপনার জন্য অ্যান্সার করা সহজ, 36 সেকেন্ডও লাগবে না হয়তো বা। কিন্তু যদি আপনি না জানেন, আপনি 36 মিনিটেও এটা পারবেন না। বরঞ্চ বিসিএস এর প্রিলিমিনারিতে কি হয় জানেন তো, যে আপনি একটা এমসিকিউ দাগাইলে 1 মার্কস পাবেন। তো যদি একটা এমসিকিউ আপনি সঠিক না দাগিয়ে ভুল দাগান, তাহলে আপনি তো ওই 1 মার্কস পাবেনই না, উল্টো কিন্তু আপনার হাফ মার্কস কেটে নিয়ে যাবে। অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং 25%। যে হ্যাঁ, একটা ভুল দাগালে 0.25 কেটে নিয়ে যাবে, মানে 4টা এমসিকিউ ভুল দাগালে 1 মার্ক বাদ। কিন্তু বিসিএস এ কিন্তু এই পোর্শনটা হচ্ছে 50%। মানে আপনি 2টা এমসিকিউ ভুল দাগাইলে কিন্তু আপনার একটা সঠিক এমসিকিউর মার্কস কিন্তু কেটে নিয়ে যাওয়া হয়। তাই আপনি একদম চাইলেই যে শুধুমাত্র মুখস্থ করে ম্যাথে ভালো করতে পারবেন তা না, বরঞ্চ প্রিলিমিনারি সময় তার আগে থেকে, আর এই জিনিসগুলো তো বুঝতেই পারতেছেন, এইগুলো তো আর আসলে 9-10 এর বইয়ের বেসিক জিনিস। তো এই জিনিস কি আসলে আপনি, যে আমি অনার্স শেষ করব তারপরে আমি পড়বো, সেটা তো এরকম নাই হইতে পারে। অনার্সে সাধারণত আমরা জানি যে আমাদের ওয়ার্কলোড তুলনামূলক কম থাকে। পরবর্তীতে যে যে যা আপনাকে ফেস করতে হবে এতক্ষণ তো দেখলেনই প্রিলিমিনারির, এত সব জিনিস তখন ফেস করার থেকে অনার্সে কিন্তু আপনি তার কিছু কিছু জিনিস পড়তে পারেন। দৈনিক যদি 1 ঘন্টা করেও যদি ম্যাথ প্র্যাকটিস করেন, এই জায়গায় এই জিনিসগুলো দেখেন 9-10 এর একটা বইকে ধরে যদি এখন থেকে এগুলো আপনি বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে আপনার বেসিকটা কতটুকু শক্ত হবে। প্রিলিমিনারি 15 আপনি 12-13 পাবেন। আর রিটেনে 50 মার্কসে আপনি যদি 50 নাও পান, 45+ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থেকে যাবে, এবং পাওয়া সম্ভব। নিজের বেসিকটাকে স্ট্রং করতে হবে। মানসিক দক্ষতা দেখেন পূর্ণমান 15, নিচে লিখলাম 50, আর এটা পাশে লিখে দিলাম লিখিত। আপনি ঠিক একই জিনিস, মানসিক দক্ষতার এই চ্যাপ্টার গুলো ঠিক একই জিনিস আপনি এই জায়গাতে যা পড়ছেন, রিটেনের 50 মার্কসের জন্য ঠিক আপনি তাই পড়বেন, কোনো কোনো পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই। আপনি রিটেনে 50টা এমসিকিউ আসবে, সেখানে সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 50টা এমসিকিউ আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক প্রিলিমিনারির মতো। আর প্রিলিমিনারি সময় এই যে জিনিসগুলো আপনি পড়বেন 15টা এমসিকিউ কমন ফালানোর জন্য, এই পড়াটা আপনি রিটেনের সময় জাস্ট রিভিশন দিবেন, তখন আপনার 50টা এমসিকিউ কমন পড়তে হবে। হয়তো বা পড়বে না, 2-1টা কম পড়তেই পারে, 2-4টা কম পড়তেই পারে, কিন্তু আপনার পড়াটা তাহলে হইতে হবে যে কৌশল কিভাবে করতে হয়, বা এটা কি কেন হলো বা কেন হচ্ছে। অথবা এই জায়গাতে দেখবেন আপনি বাংলা অথবা ইংরেজির সিনোনিমস অ্যান্টোনিমস থেকে অনেক ধরনের অনেক অ্যাপ্লিকেশন থাকে, সেগুলো কিভাবে একটু কাজে লাগানো যায়, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে থেকে গুছিয়ে নিতে হবে। কৌশল কিভাবে কাজে লাগানো হয়, কিভাবে চর্চা করা যায়, কিভাবে নিজের দক্ষতা বাড়ানো যায়, আয়না একটা প্রতিবিম্ব কেমন দেখা যাবে, অথবা পানিতে একটা প্রতিচ্ছবি এটা কেমন দেখা যাবে, এই জিনিসগুলো তো আর আপনি মানে কল্পনা শক্তিকে আপনার নিজেকে ডেভেলপ করতে হবে, ঠিক না? তাছাড়া তো আপনি পারবেন না। তো এই জিনিসগুলো আপনার আসলে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। আর সর্বশেষ যে সদস্য যিনি আছেন, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন,
এই জায়গাতে 10 মার্কসের 10টা এমসিকিউ থাকে, কিন্তু খুবই মানে বিপজ্জনক। এটা কিন্তু খুব মানে বিপজ্জনক, হ্যাঁ, ডেঞ্জার। এটা কিন্তু আসলে বিপজ্জনক একটা সাবজেক্ট। যে সাবজেক্টে আপনি 10টা এমসিকিউ থাকবে, আপনি যতটুকু কনফিডেন্ট হয়ে একটা করে এমসিকিউ দাগাবেন, যদি একটু 19 থেকে 20 হয়, দেখবেন ঠিক ততটুকু কনফিডেন্টে আপনি একটা করে এমসিকিউ ভুল দাগাচ্ছেন, এবং 1 মার্কস আপনি পাবেনই না, আপনারা অন্তত 50% মার্কস কেটে নিয়ে যাবে। এবং বিসিএস এর নেগেটিভ মার্কিং যে কতটুকু ভয়াবহ হয়, সর্বশেষ যে আমি আসলে আপনাদেরকে পরিসংখ্যান দেখাইলাম প্রথম দিকে, দেখলেন যে 46 এর আমরা কাট মার্কসটা ধরছি তুলনামূলক 120-এর মতো। আমার ঘনিষ্ঠ বন্ধু 46 এর প্রিলি দিল, যে সে অল্পর জন্য কিন্তু প্রিলি মিস করছে মোটামুটি কিছু মার্কসের জন্য। তো কয়টা দাগাইল, মানে সে কয়টা দাগাইলো, প্রায় 145টারও বেশি দাগাইছে, কিন্তু তার ভালো দাগানোর সংখ্যা কিন্তু ছিল প্রায় 121-22টার মতো। কিন্তু সে নেগেটিভ বাকি 20-22টা ছিল তার নেগেটিভ। যদি এই নেগেটিভের 10-12 মার্কস তার না কমতো, সে কিন্তু হেসে খেলে প্রিলিমিনারি পাস করে 121-22 পেলে। 120-এর মতো কাট মার্কস ছিল, কিন্তু তার নেগেটিভ মার্কিং কিন্তু তার আশাটাকে একবারে টাইটানিকের মতো ডুবাই দিছে। এই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের সাবজেক্টের এই 10টা এমসিকিউ আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যদি আপনি বুঝে কেন কি হলো যদি করতে পারেন, ঠিক আছে, আপনার মার্কস আপনি এই জায়গাতে 10-এর মধ্যে 6-7ও পেতে পারেন। কিন্তু যদি আপনি না বুঝে শুধু আইডিয়ার উপর ভুল দাগাইতে মানে দাগাইতে যান, আপনার কিন্তু অনেক ভুল হবে। তো ওই জায়গাতে যদি বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি আপনি পড়েন, বা প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন যদি পড়েন, তাহলে মোটামুটি আপনি 3 থেকে 4 কমন পাবেন। আর যদি আরেকটু স্ট্র্যাটেজি নিয়ে ঠিকঠাক, তাহলে এই জায়গাতে 10-এর মধ্যে 5 পারলে আমি মনে করি আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো এতক্ষণের এই যে সিলেবাস আমি এত আলোচনা করলাম, আপনারা আসলে আমি জানি না বিরক্ত হচ্ছেন কিনা। তো চলেন একটা ভিডিও এবার দেখবো। আবার একটা ভিডিও দেখার সময় হয়ে গেছে, হ্যাঁ। রেডি? রেডি। চারাটা ঠিক মতো ধরেন শাকিব ভাই। একটু ঝুঁকে ধরেন, সামনে ঝুঁকে জোরে পেছনে। এখন কনসেন্ট্রেট করেন কোথায় ফেলবেন, ইচ্ছে মতো ঝুঁকে হবে না। আমি কখন থেকে বলছি আপনাকে। মাথা শট, বুঝছেন? বুঝছেন। সামনে ঝুঁকে জোরে পেছনে, সামনে ঝুঁকে জোরে। সামনে ঝুঁকে জোরে পেছনে, সামনে ঝুঁকে জোরে পেছনে, সামনে ঝুঁকে জোরে পেছনে। মাথা শট হতে হবে, বুঝছেন শাকিব ভাই? সামনে ঝুঁকে জোরে পেছনে। এইবার ছুড়ে। তো আমরা একটা ভিডিও দেখে ফেললাম। ভিডিওর প্রেক্ষাপটটা 2010-এর বিশ্বকাপের। 2010-এর বিশ্বকাপের যে কয়েকটা ভিডিও বানানো হয়েছিল, সে জায়গা থেকে আমি আমার পছন্দসই সাকিব আল হাসানের, বাংলাদেশের কীর্তিমান খেলোয়াড়ের এই ভিডিওটা আমি চুজ করলাম। এখানে ভিডিওটাতে আপনারা কি দেখলেন দেখেন, যে কয়েকজন আপু তাকে শেখাচ্ছিল যে কুতকুত খেলার জন্য কিভাবে আসলে ঠিকঠাক মতো হাতে যে চারাটা থাকে, তার যে অবজেক্টটা থাকে, সেটাকে ঠিক এক্সাক্ট ডিস্টেন্সে কিভাবে ফেলতে হবে। সো তার কিন্তু ওই জায়গাতে দুর্বলতা ছিল, ঠিক না? আপুরা কি করলো, তাকে বারবার যে শেখাই দিল যে হ্যাঁ ঠিক এক্সাক্ট এতটুকু এইভাবে করলে যে আপনার, হ্যাঁ আপনার মেজারমেন্টটাও অ্যাকুরেট থাকবে। তো সেটার ফলাফল আমরা কোথায় দেখলাম, যে খেলার মধ্যে এই টাইপের স্কুপ গুলা সে এত খেলতো, সাকিব আল হাসানের, এটার নাম ছিল সুপার স্কুপ।
যে সেটা কিন্তু সাকিব আল হাসান একটা স্পেশাল একটা শটের মতো। তো তখন সাকিব আল হাসান কিন্তু এটা মাঝে মাঝে খেলতো। আর এই সুপার স্কোপ গুলা খেলার জন্য তাইলে আপনাকে কি করতে হবে, একটু রিস্ক নিতে হবে, আর নিজের দুর্বলতা গুলোকে কিন্তু ঝেঁটিয়ে সরাই দিতে হবে। তাহলে দুর্বলতা সরাতে হলে আমি কি করব, অনেক প্র্যাকটিস করতে হবে। তো সেটা আমি আস্তে 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 আসতেছি কি কি কৌশল অবলম্বন করা যায়। তো এর মধ্যে আমি কিছু কোয়েশ্চেন আপনারা করেছেন যে স্লাইড দেয়া হবে কিনা। জি, আপনাদের এই যে স্মার্ট ফাউন্ডেশন কোর্সের জন্য আমরা খুব সুন্দর 5টা বই তো প্রিপেয়ার করেছি। আর স্যাররা যে ক্লাসে স্লাইডে ক্লাস নেন, উত্তরণ কর্তৃপক্ষ সবসময় সেই স্লাইড গুলো, ইভেন স্যাররা যেভাবে স্লাইডে দাগিয়ে দাগিয়ে পড়ান, যেমন আমি টুকটাক কিছু দাগ দিচ্ছিলাম আপনারা হয়তো বা খেয়াল করেছেন, স্যাররা কিন্তু সেই স্লাইড গুলোতে একদম খুব ভালোভাবে ব্যাখ্যা করে কেন এটা হইলো, কেন হয়েছে, কেন হয় নাই, এরকম টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করে করে কিন্তু যে স্লাইড মানে পড়াগুলা ক্লাসগুলা নেন। তো স্লাইডটাকে এই অ্যানোটেশন যে স্লাইড গুলোতে থাকে, এই অ্যানোটেড স্লাইড গুলা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক্যালি পিডিএফ আকারে। সো স্লাইড দেখেই, ভিডিও দেখেই কিন্তু আপনার পক্ষে, যখন আপনি ভিডিও দেখবেন তার পাশাপাশি যখন স্লাইড গুলো দেখবেন, আপনার কিন্তু মানে এটা বুঝে নিতে অনেক সহজ হবে। সেটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আপনাকে বলতে হবে না যে ভাইয়া স্লাইড দেন স্লাইড দেন। আর বই কোথা থেকে নিব, এটা তো অবশ্যই উদ্ভাস উন্মেষের সারা বাংলাদেশে 79টা ব্রাঞ্চ আছে। আর অতি শীঘ্রই আরো 2টা ব্রাঞ্চ যোগ হচ্ছে, যাক এই পাইপলাইনের 2টা ব্রাঞ্চ সহ যদি আমি ধরে নেই 81টা ব্রাঞ্চ থেকে অথবা 79টা ব্রাঞ্চ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। আর রকমারিতে তো বই থাকবেই। তো রকমারিতে অর্ডার দিতে পারেন, বা চাইলে আপনার এখন ব্রাঞ্চ গুলো যদি হাতের কাছে অ্যাভেলেবল থাকে, আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন। ভিডিও রেকর্ড থাকবে কিনা, ভিডিও রেকর্ড তো অবশ্যই থাকবেই, এবং সেগুলো 1 বছর আপনার অ্যাকাউন্টে থাকবে। আমাদের কোর্সটা 5 মাস, 5 মাস অথবা 6 মাস, যে কয়েক মাস বা 7 মাস, যে যতদিনই হোক না কেন, আপনার অ্যাকাউন্টে ভিডিওগুলো থেকে যাবে কিন্তু 1 বছর। তো যখন আপনি আস্তে আস্তে পড়বেন, যেহেতু আমরা ধরে নিচ্ছি ফাউন্ডেশনের পড়াগুলো আপনি ধীরে ধীরে গুছিয়ে গুছিয়ে পড়বেন, তো যখন আপনার এই পড়াগুলো আপনি পড়বেন, যখন আপনার দরকার হবে ভিডিও দেখা দরকার, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে ভিডিও দেখলেন, স্লাইড দেখলেন। রেকর্ড কতদিন থাকবে, 1 বছর। ভর্তি কিভাবে হব, খুবই সহজ। আপনি উদ্ভাস উন্মেষের 79টা ব্রাঞ্চের যে কোনো জায়গায় যেই ভর্তি হতে পারেন, অথবা আমাদের অনলাইন তো আছেই, এটাতে কোনো সমস্যার কিছুই না। রেকর্ড ক্লাস পিডিএফ কোথায় পাবেন, আপনাদের আইডিতে লগ ইন করে যে পাস্ট ক্লাসে গেলে অপশনসে সেই জায়গা থেকে সহজেই পেয়ে যাবেন। আর বই কবে পাবেন, বই আমাদের বই অলরেডি প্রায় শেষের দিকেই, দু একটা করে বইয়ের কাজ হয়ে যাচ্ছে। 5 তারিখ, ইনশাল্লাহ 6 তারিখ থেকে আপনারা এই 5টা বই পেয়ে যাবেন। 5টা বই পেয়ে যাবেন, এবং বইগুলা হাতে নিলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। এবং বইগুলোর পেছনে এবার এত শ্রম দেওয়া হয়েছে যে আমাদের দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ বইগুলো আপনাদের ভালো লাগবে। তো যাক, আমি এসব কথাবার্তা না বাড়াই, আমার যেটা আজকে দেখানোর জিনিস সেই জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রিলিমিনারির এই 200 মার্কস থেকে আপনাকে আসলে আপনি কিভাবে মানে কতটুকু টার্গেট করবেন বা কি করবেন, এখন এই জিনিসগুলো নিয়ে বা এতক্ষণ ধরে আমি এতগুলা মানে এতগুলা কথাবার্তা বললাম 10টা সাবজেক্ট দেখিয়ে, আপনি হয়তোবা আপনার হয়তোবা কিছুটা ভীতি কাজ করে থাকতে পারে। তো যদি ভীতি কাজ করে থাকে, তাহলে আমি বলবো যে ভীত হওয়ার কিন্তু কোনো সুযোগই নাই। ভীত হওয়ার কেন কোনো সুযোগ নাই, যে 200 মার্কসের পরীক্ষা আপনার হবে ঠিকই, কিন্তু প্রথমত যদি আমি যে স্লাইডটা দেখাইতেছিলাম কিছু ডেটার, একটা টেবিল করা স্লাইড ছিল, পরবর্তীতে আবার দেখতে পারবেন, সেখানে যদি এই পর্যন্ত আমরা ঘাটাঘাটি করি বিসিএস এর ইতিহাসে হয়তোবা সর্বনিম্ন কাট মার্কস ছিল 88 কাট মার্কস। এবং যদি সর্বোচ্চ কাট মার্কস আমরা বিবেচনা করি, সেটা কোনোভাবেই 126-এর বেশি হবে না। 88 থেকে 126 এই পর্যন্ত কাটমার্কস এর মোটামুটি একটা ওঠানামা লক্ষ্য করা যায়। তো সম্প্রতি গত 2-3টা বিসিএস এ কাটমার্কস কিন্তু ক্রমান্বয়ে একটু বাড়ছে। 41st বিসিএস এ যেমন এটা 98 ছিল, 43rd থেকে কিন্তু আস্তে আস্তে বেড়ে বেড়ে ক্রমান্বয়ে এটা এখন 115 থেকে 120 এরকমের মধ্যে ওঠানামা করে। তো 200টার মধ্যে যদি আপনি এই 88 অথবা 126 এই ভ্যালুগুলা যদি আপনি ফলো করেন, তাহলে আপনাকে একটা নাম্বার তাহলে টার্গেট করতে হবে, যে হ্যাঁ কোন নাম্বারটা টার্গেট করে আমি পড়াশোনা করব। কারণ আপনাকে তো আর 200-র মধ্যে 200 পেতে হবে না, দরকারটা কি। আবার যদি আপনি টার্গেটের থেকে বেশি পান তাহলে তোর ক্ষতির কিছু নাই, কিন্তু টার্গেটের থেকে কম আপনাকে পাওয়া যাবে না। কারণ মনে করবেন, মনে রাখতে হবে যে টাইম টাইড আর বিসিএস পরীক্ষা এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় আর স্রোতও চলে যাবে। বিসিএস এর একটা প্রিলিমিনারিও যদি চলে যায়, আপনি যদি একটু ভুলের জন্য প্রিলিমিনারি ফেল করেন, আপনাকে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। সো এখন একটা সঠিক সময় হচ্ছে নিজের স্ট্র্যাটেজিকে গুছিয়ে নেওয়ার জন্য। তাহলে টার্গেটটা কত হইতে পারে? তো প্রিলিমিনারির জন্য তাইলে আপনি, আমি বলবো
যে আপনার একটা সেফ টার্গেট হইতে পারে 130 মার্কস, ঠিক আছে? 130 মার্কস কিন্তু আপনি প্রিলিমিনারির জন্য টার্গেট করতে পারেন। কারণ 130 মার্কস যদি আপনি টার্গেট করেন, যে 88 বা নাই হোক আর 126 বা না হোক, মোটামুটি ইনশাল্লাহ আশা করা যায় আপনি কানের পাশ দিয়েও গুলি যাবেন না, আপনি মোটামুটি বিপদ সীমার থেকে একটু উপরে থেকে কিন্তু প্রিলিমিনারি পাস করতে পারবেন। তো এই 130 মার্কস যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে একটু কৌশল গুছিয়ে নিতে হবে, ঠিক না? তো একটু আগে যখন আমি সিলেবাস দেখাচ্ছিলাম তখন নিশ্চয়ই সে জায়গাতে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যেসব মানে গ্রুপ ছিল, সাবজেক্ট গুলো ছিল, নিশ্চয়ই মোটামুটি গুছিয়ে নিতে পারতেছিলেন যে এই গ্রুপটা হয়তো বা আমি ভালো করতে পারতাম, বা এই গ্রুপটা হয়তো বা আমার একটু দুর্বলতা কাজ করবে, আমি কি করব। তো সে জায়গা থেকে চলেন আমি একটু আমার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী, যে প্রিলিমিনারি যে 10টা সাবজেক্ট থাকে, যদি আমি একটু ভালোভাবে ব্রেকডাউন করি সেখানে 12টা সাবজেক্ট পাওয়া যায়, ছোট বড়। এই 12টা সাবজেক্টে মোটামুটি আমরা 4টা গ্রুপে ভাগ করতে পারি। তো গ্রুপ ক তে কে থাকবে? গ্রুপ ক তে থাকবে মাতৃভাষা বাংলা আর আন্তর্জাতিক ভাষা ইংরেজি। এই জায়গাতে 35, 35, এই 35 আর এই 35 মিলে 70 মার্কস হবে এই গ্রুপের ওয়েট। তো এই 75 মার্কসের মধ্যে আপনার টার্গেট কত হতে পারে? 75 মার্কসের মধ্যে আপনার টার্গেট কত হতে পারে? তো যদি ধরি যে হ্যাঁ আপনি ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা মানে যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে তো নিঃসন্দেহে 35 এর মধ্যে আপনি 30-এর উপরে টার্গেট করতে পারবেন, যদি ইনশাল্লাহ আপনার বেসিকটা মোটামুটি ভালো হয়ে থাকে। যদি আমি মোটা দাগে জাস্ট আমি যদি মাঝামাঝি অবস্থায় থেকে আমি কল্পনা করি যে একজন সায়েন্সের স্টুডেন্ট, যখন আপনি এই জায়গাতে অনেক বেশি টার্গেট করতে পারবেন তখন উনি কিন্তু এই জায়গাতে একটু একটু কম টার্গেট করতে হবে। কারণ আপনি হয়তোবা চর্যাপদ নিয়ে বা সাহিত্য নিয়ে অনার্স থেকেই পড়াশোনা করে আসতেছেন, কিন্তু একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যিনি হয়তোবা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোথাও পড়াশোনা করছেন বা যাই হোক না কেন, উনি কিন্তু হয়তোবা এই জিনিসগুলো অনেকে জানবেন না। সো যখন উনি ওডিআই এই ম্যাচ খেলতে নামবে প্রিলিমিনারি সময়, তখন তার কিন্তু এই উইকটা হবে একটা, মানে এই জোনটা হবে একটা উইক জোন। এই জোনে যখন এমসিকিউ আসবে বলের মতো, তখন কিন্তু এই বলগুলো উনি কিন্তু হার্ড হিট করতে পারবে না, ওনাকে কিন্তু বুঝে শুনে খেলতে হবে। আর যদি উনি দুর্বলতা কাটিয়ে উঠতে পারে তাহলে উনিও নিশ্চয়ই স্ট্রং শট খেলতে পারবেন। তো এই জায়গাতে 70 মার্কসের মধ্যে আমি ধরে নিলাম মোটামুটি যে আমরা কত টার্গেট করবো বলেন তো। এই জায়গাতে 70 মার্কের জন্য আমরা ধরে নিলাম, জান আমরা এই জায়গাতে টার্গেট করলাম 42, 42, 70-র মধ্যে যান আমি 42 টার্গেট করছি। 42-তে কয় পার্সেন্ট মার্কস হয় খেয়াল করে দেখেন। 60% মার্কস। আমি এই জায়গাতে জাস্ট 60% মার্কস টার্গেট করছি। যেহেতু আপনার এই 200-র মধ্যে আপনি টার্গেট করলেন 130, সেই জায়গাতে তার মানে আর ছিল 65% মার্ক আপনি টার্গেট করছেন, সেই জায়গাতে আমি আপনাকে 60% মার্কস টার্গেট করতে দিলাম। কালারটা চেঞ্জ করে লিখে দিই একবার। এই জায়গাতে আপনার টার্গেট হবে 60%, ঠিক আছে? ওকে গাইস, তো এই জায়গাতে আমরা মোটামুটি 42 মার্কস আমরা একটা কৌশল হিসাবে নিলাম, ঠিক আছে? পরবর্তী যে গ্রুপটা আমি মানে বলবো, যে গ্রুপ খ তে আপনি যাদের রাখতে পারবেন সেখানে থাকবে নিঃসন্দেহে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর এখানে থাকবে 30 মার্কস, থাকবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই জায়গাতে থাকবে 20 মার্কস। এই জায়গায় লেখাটা একটু সুন্দর করে দিব। এই জায়গাতে থাকবে 30 মার্কস। আর আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলী আপনি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু ভূগোল, এই জায়গা থেকে মোটামুটি ভূগোলের 70% মার্কস কিন্তু ক্যারি করবেই, মানে কমন, ঠিক আছে? তো 70% যদি চলে যায় তাহলে ভূগোলে নিঃসন্দেহে আপনার এই জায়গাতে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সঙ্গে ভূগোল অবস্থান করবে। তাইলে এই গ্রুপের টোটাল ওয়েটটা কত হবে? টোটাল ওয়েটটা হবে 60 মার্কস। আর এই 60 মার্কসের মধ্যে আমি কিন্তু আপনাকে আগে একবার বলে দিচ্ছি যে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন কিন্তু ইদানিং সহজ হয়, আর আন্তর্জাতিক বিষয়াবলী কিছুটা কঠিন হয়, ভূগোলের প্রশ্ন ততটা কঠিন হয়ও না। আর বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন ঠিকঠাক মতো পড়ে নিলে ভূগোলটার জন্য আপনার খুব বেশি একটা চাপ মানে অনুভব আপনি করবেন না। আপনার জন্য বেসিক যে বইগুলো আমরা সাজিয়েছি 9-10-এর বইকে ফলো করে, সেই জায়গা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা যা 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 আছে সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো পড়ে নেন তাহলে ভূগোল ইনশাল্লাহ আপনি 8 বা তার বেশি কমন পেতে পারেন। তাহলে ধরেন এই জায়গায় এই 60 থেকে আপনার টার্গেট কত হতে পারে আপনারা মনে মনে একটা আইডিয়া করেন তো। আমি হয়তোবা বলে দিব, তারটা আপনি মনে মনে একটা আইডিয়া করতে পারেন কত হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রশ্ন সহজ হচ্ছে,
বা এই জায়গাতে ধরেন 18 যদি ধরা যায়, আর ভূগোলে যদি 8 ধরা যায়, 26, আর এই জায়গায় 20 থেকে 40, এই জায়গাতে আপনার মোটামুটি যদি আপনি 40 মার্কস যদি ইয়ে করতে পারেন, ধরেন 40 মার্কস আমরা টার্গেট করলাম, ঠিক আছে? এই জায়গাতে আমাদের টার্গেট হবে 40 বা ধরেন 39, তো ধরেন আমরা টার্গেট করলাম 40, 1-2 মার্কে দিক সেদিক হইতেই পারে। তো আগের স্লাইডে দেখেন আমাদের টার্গেট কত ছিল, আমরা 42 টার্গেট করছি, যদিও টার্গেট অনেক আমি কমই করছি। টার্গেট আপনি এই জায়গায় 42 থেকে বেশি পাবেন বেসিক জিনিসগুলা আর বিগত বছরের প্রশ্নগুলো যদি পড়েন। আর এই জায়গাতে আমি টার্গেট করলাম কত, 40, ঠিক আছে? তাহলে কত হলো, 82, মনে রাখেন। এখন চলেন আমরা গ্রুপ গ তে চলে যাব। গ্রুপ গ টোটাল ওয়েট হবে 60। এই জায়গাতে দেখেন সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স, দৈনন্দিন বিজ্ঞান যেটা, এখানে মার্কস থাকবে 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এখানে মার্কস 15, গাণিতিক যুক্তি মার্কস 15, আর মানসিক দক্ষতার মার্কস 15। তো দেখেন এই 4, 15, 60 এই গ্রুপটা কিন্তু সায়েন্সের একটা গ্রুপ ধরা যায়, যে যারা সায়েন্সে অধ্যয়নরত তাদের জন্য কিন্তু এই গ্রুপটা খুব ভালো একটা গ্রুপ। আর আগের যে গ্রুপগুলো ছিল, ধরেন গ্রুপ খ অথবা গ্রুপ ক যেগুলো ছিল, এগুলো কিন্তু নন নন সায়েন্সের জন্য একটা ভালো গ্রুপ ধরে নেওয়াই যায়, ঠিক আছে? নন সায়েন্স আবার যেহেতু ইংরেজি আছে, এখানে সায়েন্সও মোটামুটি ভালো করার তাদের সুযোগ থেকে যায়। এই গ্রুপটা আমি কমন গ্রুপ হিসেবে ধরে নিলাম। তো পরের জিকের গ্রুপটা নিঃসন্দেহে নন সায়েন্সের জন্য খুব পছন্দের জায়গা হবে, কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করতেছেন তাদের জন্য এই জায়গায় পরিশ্রম করতে হবে, বাট অসম্ভব কারোর জন্য কিছু না। আর সায়েন্সের এই গ্রুপে যে আপনি যদি জাস্ট নিয়ম মাফিক পড়াশোনা করেন, এই গাণিতিক যুক্তি 9-10 বই থেকে আসবে, মানসিক দক্ষতা, বেসিক কিছু জিনিস, কিছু কমন সেন্স, নিজের কিছু কল্পনা শক্তি কাজে লাগাইলে এই জায়গায় আপনারা সবাই সমান। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, আইসিটির বই এখন সব ক্লাসেই পড়ানো হয়, কারো জন্য আর স্পেশাল কিছু রইলো না। আর সাধারণ বিজ্ঞানও যা থাকে সেগুলো কিন্তু দৈনন্দিন বিজ্ঞানের মধ্যেই পড়ে। তাই এই জায়গায় তো সায়েন্সের গ্রুপের জন্য আমি এটা যদিও বলে দিচ্ছি, কিন্তু অন্য যারাই এই বিষয়গুলো পড়বেন, বিপিএসসি আপনার জন্য এমন কিছু দিবে না যেটা আপনি পারবেন না। এটা আসলে লেভেল প্লেইং ফিল্ডের মতো। তো এই জায়গাতে 60 মার্কসের মতো যদি আপনারা ঠিকঠাক মতো নিজেকে প্রিপেয়ার করে নিতে পারেন, তাহলে আপনারা সবাই কিন্তু সমান হয়ে যাবেন। তাহলে দেখেন এই জায়গাতে এই 60টা টার্গেট কত হতে পারে। সাধারণ বিজ্ঞান আর মানসিক দক্ষতা, সরি, গাণিতিক যুক্তি মানসিক দক্ষতায় কিন্তু আপনি 30-এ অনেক বেশি পাওয়ার সম্ভাবনা আছে। কম্পিউটার তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞানেও কিন্তু আপনার ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাতে আমি যেহেতু বাংলা আর ইংরেজি এই দুইটা সাবজেক্টে মাত্র 42 ধরছি, তাই এই জায়গাতে আমি একটু বাড়িয়ে ধরবো। আর যারা সায়েন্সের এই গ্রুপটাতে, ধরেন এই গ্রুপটাতে যাদের একটু ভীতি থাকবে, তাদের কিন্তু বাংলার ইংরেজিতে মার্কস নিঃসন্দেহে আর একটু বেড়ে যাবে। তো এই জায়গাতে আমি কমন হিসাবে ধরে নিলাম 44। আগের 82 আর এখন 44, মোট কত হইলো, 126। 130-এর মধ্যে কিন্তু আমরা অলরেডি 126-এ টার্গেট করে ফেলছি। তো বাকি আছে কয় মার্কস, 4 মার্কস। আর এই গ্রুপ ঘতে সবচেয়ে বিপজ্জনক সদস্য নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। নৈতিকতার সাবজেক্টের আগে মানে যদি আপনি ব্র্যাকেটে একটা বসায় দেন যে অনৈতিকতা, তাহলে কিন্তু এই সাবজেক্টের সঙ্গে খুব ভালো যায়। কারণ সে কিন্তু কোনো নৈতিকতার ধার তো ধারেই না, আপনাকে ভুল দাগানোর জন্য উদ্বুদ্ধ করে, এবং আপনাকে ভুল দাগায় দাগায় সে খারাপ কাজে প্ররোচিত করে কিন্তু আপনার মার্কসটাকে কমায় দেয়। তাই এটাকে আমি আসলে মোস্ট একটা ডেঞ্জারাস সাবজেক্ট হিসেবে আমি দেখি অন্তত, এবং তারও তো পক্ষে আমি চেষ্টা করতাম যে জায়গা থেকে অ্যান্সার যত কম করা যায়। মানে ড্যাম শিওর ছাড়া আমি জায়গাতে দাগাবই না, কারণ আমি প্রচুর মডেল টেস্ট দিছি পরীক্ষার আগে। আমি মডেল টেস্ট দিয়ে এত পরিমাণে ছ্যাঁকা খাইছি এই সাবজেক্টে, সেজন্য এটাকে আমি খুবই ভীতির চোখে দেখতাম। তাই এই জায়গাতে 10 মার্কসে আমি আপনাদের জন্য টার্গেট রাখছি মাত্র 4। যদি আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এই 4কে 6 বা 7 করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য ব্রাভো, এটা আপনাদের জন্য অনেক ভালো কাজ হবে। কিন্তু আমি এই জায়গাতে টার্গেট করছি 4। সুতরাং আমার এই কৌশলে প্রথম স্লাইড থেকে 42, পরের স্লাইড থেকে 40, পরের স্লাইড থেকে বা গ্রুপ থেকে 44, আর সর্বশেষ হচ্ছে এই 4। টোটাল আপনার জন্য এই 130 মার্কসের একটা কৌশল হতে পারে এইভাবে। সেখানে আপনি কম বেশ করতেই পারেন। এই গ্রুপটাতেও যেমন আপনার প্লাস মাইনাস হতে পারে, এটা তো প্লাস মাইনাস হতে পারে, এটা তো প্লাস মাইনাস হতে পারে, লাস্টেরটা হাত দেওয়ার দরকার নেই। সুতরাং এটা হইতে পারে আপনার কৌশল। এখন এই কৌশলে আপনি বিসিএস এর যখন কোয়েশ্চেন গুলা দেখবেন, যারাই বিসিএস এর প্রিপারেশন নেন না কেন, তাদের প্রতি আমার প্রথম একটা ছোট বার্তা থাকবে এইটাই, যে প্রাথমিক পর্যায়ে গত কয়েকটা বিসিএস এর 5-7টা বিসিএস এর প্রশ্নগুলা জাস্ট একটু পড়ার ছলে পড়ে দেখবেন, যে এই প্রশ্নগুলা
যে আসতেছে একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়ে দেখবেন যে 200টা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন নতুন থাকে, 200টার মধ্যে কয়টা প্রশ্ন আসলে নতুন থাকে। 200টার মধ্যে কি 200টা প্রশ্ন নতুন দেওয়া পিএসসির পক্ষে যদি বা সম্ভব হয়, পিএসসি কখনো দিবে না, কারণ 200টা প্রশ্ন যদি নতুন হয়, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গড়াগড়ি দিয়ে কান্না করতে থাকবে। ঠিক আছে, পিএসসি যদি ওই রকম ভাবে ফ্রেশ ফ্রেশ নতুন কোয়েশ্চেন দেয়, নতুন সব মানে ডেটা দিয়ে ইনফরমেশন দিয়ে, পরীক্ষার্থীরা এক্সাম হলে গড়াগড়ি খাইতে থাকবে। এত যদি কঠিন হইতো তাইলে তো আমাদের পক্ষে বিসিএস ক্যাডার হওয়া কঠিন হয়ে যাইতো। কিন্তু প্রশ্নগুলো এমন ভাবে সাজানো থাকে যে প্রিভিয়াস ইয়ারের অনেক কোয়েশ্চেন অনেক সময় হুবহু পরীক্ষাতে আসে, প্রশ্নের একটু 19 থেকে 20 করে তার ব্যাখ্যা থেকে রেলিভেন্ট ইনফরমেশন থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। তার জন্য পরবর্তীতে 2-3টা স্লাইড আমি আপনাদের জন্য রাখছি, আপনাদের আমি একদম এক্সাম্পল সহই দেখাবো যে আমি কথাগুলো কেন বলতেছি। তো এইসব কথাবার্তায় যাওয়ার আগে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে বলে নিব যে যখন আপনারা বিসিএস এর একটা কোয়েশ্চেন পড়ে দেখবেন যে 200টা প্রশ্নের মধ্যে 60 থেকে 80টা প্রশ্ন মোটামুটি, 60 থেকে 80টা, অনেক সময় 100টা পর্যন্ত প্রশ্ন কিন্তু পূর্ববর্তী কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসে থাকে। আমি বুঝে শুনেই বলতেছি, আমি আবারও বলতেছি, 60 থেকে 80টা প্রশ্ন আপনি ধরে রাখতে পারেন যে আগে কোনো না কোনো পরীক্ষাতে এসছে। এই সংখ্যাটা 100 পর্যন্ত হয়, সম্প্রতি হয়েছে। তো যদি আমরা ধরে নেই যে হ্যাঁ আমরা 70টার মতো প্রশ্ন, 70 কোয়েশনও যদি আমরা ধরে নেই যে হ্যাঁ এটা আগে কোনো পরীক্ষায় এসে আসছে, যে এটা কোনো না কোনো পরীক্ষা থেকে রিপিট হয়েছে, তাইলে আপনি ভেবে দেখেন যে আপনি কতটুকু এগিয়ে গেলেন। যে জায়গাতে আপনি 130 মার্কস পেলে আপনি আপনার রেঞ্জের থেকে উপরে থেকে প্রিলি পাস করতে পারেন, সেই জায়গাতে আপনি 70টা কোয়েশ্চেন যদি আপনি পেয়ে যান যে আগে কোনো না কোনো পরীক্ষাতে আসছে, মানে মোর দ্যান 50%, আপনার টার্গেটের থেকেও 50%-এর থেকেও বেশি, আপনার টার্গেটের 50%-এর থেকেও বেশি, তাহলে আপনি চিন্তা করেন আপনি কতটুকু এগিয়ে গেলেন। তাহলে এটার জন্য কি করতে হবে? এটার জন্য করতে হবে কি, যে প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে, প্রিভিয়াস যে বিসিএস কোয়েশ্চেন না, শুধু বিসিএস প্লাস আদার জব কোয়েশ্চেন যা আছে, আদার জব কোয়েশ্চেন যা আছে, এগুলা কিন্তু একটা অথেন্টিক বই থেকে ভালোভাবে পড়তে হবে, এক্সপ্লেনেশন সহ, ব্যাখ্যা সহ। এখন চর্যাপদ কোথায় পাওয়া গেছে সেটার অপশনে দিয়েছে যে নেপালের রাজ দরবারের যে লাইব্রেরি আছে সেখানে, আরেকটা অপশনে দিয়ে দিছে যে গোয়াল ঘরে। মানে আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, গোয়াল ঘরে কি আবার একটা বই পাওয়া যায় নাকি, কিন্তু গোয়াল ঘরে অপশনটা কেন দিছে, কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু গোয়াল ঘরের ওই মাচার চিপা থেকেই কিন্তু বের করছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ। তো এই অপশনটা আপনাকে পরীক্ষার হলে দিবে কনফিউজ করার জন্য। আর এই অপশনটা তাহলে কেন দিছে সেটা ব্যাখ্যা যখনই আপনি একটু পড়তে যাবেন তখনই দেখবেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উৎসস্থল প্রাপ্তিস্থলের সঙ্গে এটার মিল আছে। তাই আপনাকে একটু এক্সপ্লেনেশন সহ যখন আপনি বিগত কয়েক বছরের ভালো ভালো চাকরির কোয়েশ্চেন গুলা, বিসিএস এর কোয়েশ্চেন গুলা যখন পড়বেন, তখন ইনশাল্লাহ আপনি মোটামুটি ধরে রাখতে পারেন আপনি 60 থেকে 70টার মতো প্রশ্ন হইলে অন্তত কমন পাবেন। তাইলে এখানে এখন কি করতে হবে? অতি লোভে তাঁতি নষ্ট, তাঁতি কিন্তু নষ্ট করা যাবে না, আর লোভও কিন্তু করা যাবে না কোনোভাবেই। যখন আপনি লোভ করবেন যে হ্যাঁ আমি তো মাত্র 136টা এমসিকিউ দাগাইছি, আল্লাহ 200টার মধ্যে 136টা দাগে আমি প্রিলি পাস করব, আমার বন্ধু তো মনে হয় না হলে 160টা দাগাবে, আমি আরো 40টা দাগাই। তো হয়তো দেখা যেত এই 36-এর মধ্যে আপনি কাটছিট করে 125 পেতেন, আপনি খুব ভালোভাবেই পাস করতেন, কিন্তু আরো অতিরিক্ত 30টা দাগিয়ে এই 30টা ভুল যে আপনার 15 মার্কস এই জায়গা থেকে মাইনাস হবে এবং আপনি পেয়ে যাবেন 110, এবং আপনি আর পাস না করে করবেন ফেল। তাই কি করতে হবে? প্রিলিমিনারি পরীক্ষার সময় যা পড়বেন তার পরবর্তীতেই নিজেকে অ্যাসেস করতে হবে, নিজেকে ইভালুয়েট করতে হবে যে হ্যাঁ আমি কতটুকু মনে রাখতে পারছি, আর আমি কনফিউজ হচ্ছি কিনা, আর কোয়েশ্চেন কি ভাষায় আসে, কিভাবে আসে। প্রশ্নের ভাষাতে অনেক সময় অনেক মারপেস থাকে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো শুধু বসে বসে পারা যাবে না। তাই যখন অনেক মডেল টেস্ট দিয়ে দিয়ে রেগুলার কয়েক মাস প্রিপারেশনের পরে যখন আপনারা একটু নিজেদের গুছিয়ে নিতে পারবেন, তখন মাঝে মাঝে দু একটা মডেল টেস্ট দিয়ে দেখতে হবে হ্যাঁ যে আমি কতগুলো সঠিক দাগাচ্ছি, ভুল দাগাচ্ছি কিনা। আমি 30টা দাগালে হ্যাঁ সেখানে একটা দুইটা ভুল হইতে পারে, কিন্তু আমি 30টা এমসিকিউ দাগালাম আর সেখানে 18টা ভুল বা 12টাই ভুল দাগাইছি, এটা তো আসলে গ্রহণযোগ্য হবে না। সেজন্য আরেকটা কাজ যেটা করতে হবে, যে কোনোভাবেই নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে।
সাধারণত কি হয়, যখন প্রার্থীরা অনার্স শেষ করার পরবর্তীতে আসলে যখন পড়াশোনা শুরু করেন, অল্প সময় যখন নিজেদেরকে আসলে ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়া সম্ভব হয় না, তখন এই ভাষা ভাষা পড়ার জন্য বা একটা চাপ নিয়ে পড়ার জন্য কিন্তু পরবর্তীতে এক্সাম হলে তারা অনেক ভুল করেন। এখন এক্সাম হলের এই ভুলগুলোর জন্যই কিন্তু আসলে দেখা যায় একজন প্রার্থী সঠিকভাবে দাগিয়ে উনি 100 বা 110 120 পেতেন, কিন্তু নেগেটিভ মার্কিং এর কারণে কিন্তু উনি আরো কম পান। সেজন্য আসলে যেই পড়াগুলো আগে থেকে পড়ে এগিয়ে রাখা যায়, যে জিনিসগুলো আসলে খুবই বেসিক কোর, ইংরেজির গ্রামার আইটেম, বাংলার ব্যাকরণের যে জিনিসগুলো আছে সেগুলো, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতার কিছু বেসিক জিনিস, বা আমাদের বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের ইতিহাস, 1947 থেকে 71 পর্যন্ত যে ইতিহাসগুলো আছে, আন্তর্জাতিক আমাদের পাড়া প্রতিবেশী সম্পর্কে আমরা একটু জানবো, দক্ষিণ এশিয়া সম্পর্কে, বঙ্গোপসাগর সম্পর্কে জানবো, দক্ষিণ চীন সাগর 2 দিন পর পরই কেন পত্রিকার পাতায় পাতায় উঠে আসতেছে, এই এখন চিকেন নেক যে করিডোর আছে এটা কেন এখন পত্রিকা চলে আসতেছে, মানুষ কেন এই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন যাবে এটা নিয়ে কেন এখন এত কথাবার্তা হচ্ছে, এটার গুরুত্বটা কি, কেন, তাইলে চলেন আমি একটু ম্যাপটা দেখি। এইভাবে যদি আগে থেকে একটু পড়াশোনা করা যায়, তাহলে কি আপনার নিজের জন্যই ভালো না? ইউ ক্যান নট বিল্ড এ গ্রেট বিল্ডিং অন এ উইক ফাউন্ডেশন, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ এ সলিড ফাউন্ডেশন ইফ ইউ আর গোয়িং টু হ্যাভ এ স্ট্রং সুপার স্ট্রাকচার। সো বিসিএস এর মতো যে সুউচ্চ দালান, যে সুপার স্ট্রাকচার আছে, এই সিভিল সার্ভেন্টের ইতিহাস তো আর নতুন না। সিভিল সার্ভেন্টদের আগেই কিন্তু স্বর্গীয় সন্তান বলা হতো। আপনি যখন সিভিল সার্ভিসের স্বপ্ন তো দেখবেন, এই সুপার স্ট্রাকচারকে যদি আপনি ঠিকঠাক মতো দাঁড়া করাইতে চান, তাহলে ঠিক আমাদের আশেপাশে হয়ে যাওয়া এই বিল্ডিং গুলার মতোই পাইলিং কিন্তু শক্ত হইতে হবে, ফাউন্ডেশন মজবুত করতে হবে। তাই এই পড়াশোনাগুলো কিন্তু যদি আপনি আগে থেকে একটু গুছিয়ে করতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা। তাহলে সেজন্য প্রথমে আমরা যেটা দেখলাম যে তামিম ইকবাল খান শুধুমাত্র অফে কিন্তু খুব ভালো ভালো ওনার স্ট্রং শট গুলো আমরা দেখাচ্ছিলাম। তো আপনার স্ট্রং জোন আপনি কাজে লাগাবেন। ঠিক আছে, আপনি জিকে খুব ভালো পারেন, তাইলে জিকের গ্রুপের 60-র মধ্যে আপনাকে 50 টার্গেট করতে হবে। আপনাকে 50 টার্গেট করতে হবে, আই রিপিট, আপনাকে 50 টার্গেট করতে হবে। ইন্টারন্যাশনালের কয়েকটা কঠিন প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশ ভূগোল সহ আপনাকে কিন্তু সেখানে 50 টার্গেট করতে হবে। তখন আপনার যদি কিছুটা দুর্বলতা থেকে যায় সায়েন্সের গ্রুপে, যে হ্যাঁ এই জায়গায় 60-এর মধ্যে আমি 30-এর বেশি পারতেছি না, তখন একটু ঠেলে ধাক্কি আপনাকে এই 30টাকে 35 করতে হবে, এই 35টাকে আপনাকে 40 করতে হবে। সেজন্য দরকার অনেক প্র্যাকটিস, সাকিব আল হাসানের মতো, যে যে জায়গার যে শটটা আপনি পারতেছেন না, টুকটাক ভুল হচ্ছে, সেখানে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। দিনের শেষে যখন আপনি একজন অলরাউন্ডার হতে পারবেন না, তখন কিন্তু প্রিলিমিনারিতে কাট করা একটু কঠিন। ও একটা ভিডিও দেখতে পারেন। Holy cow. The bowler's not seeing through. Oh, this is high. What? Switchbacks. Oh, he's decided to cut loose. Reverse straight. Connected. He knew that. গাইজ, এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখলাম সচিন টেন্ডুলকারের, ক্রিকেট বিশ্বে যিনি নিজেকে নিয়ে গিয়েছেন আসলে অনন্য উচ্চতায়, যাকে আসলে আপনি কোনো সমালোচনায় আসলে বিদ্ধ করা তখন সময় সম্ভব হয় নাই। সচিন টেন্ডুলকারের নানান দিকের কিন্তু অনেকগুলা আসলে শর্ট আমরা দেখলাম। আমি ভিডিওটা কেন দিছি, আমি খুব সজ্ঞানে ভিডিওটা দিচ্ছি এই কারণে যে যখন আপনার প্রিলিমিনারি কোয়েশ্চেন আপনি অ্যান্সার করবেন, তখন যেন ঠিক টেন্ডুলকার স্যারের মতোই সব দিকে যেন আপনার শর্ট থাকে। শুধুমাত্র আপনার স্ট্রং জোন নিয়ে আপনি খেলবেন আর আপনার উইক জোনটাকে আপনি উইকেই ফেলে রাখবেন, এটা কিন্তু বিসিএস এ করা যাবে না। একজন সিভিল সার্ভেন্ট হইতে হইলে কিন্তু আপনাকে সব দিকেই নিজেকে পারফেক্ট করতে হবে, ভয়ের তো কিছুই নাই। কারণ আপনাদের জন্য সামনে আরো কিছু সময় আছে। ইনশাল্লাহ আমি আশা করব এখন থেকে আপনারা আপনাদের ফাউন্ডেশনটাকে মজবুত করার জন্য সময় কাজে লাগাবেন। নিজের একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি দৈনিক 2 ঘন্টা করেও সময় দেওয়া যায়,
নিজের পরিবার পরিজনের সঙ্গে থেকেও যদি দৈনিক 2 ঘন্টা সময় দেওয়া যায়, ইনশাল্লাহ আপনার হাতে পর্যাপ্ত সময় আছে নিজের ফাউন্ডেশনকে স্ট্রং করার জন্য। তো আমি আমার কথার মাঝখানে একটু আগে বলতেছিলাম যে বিসিএস এ কিন্তু অনেক কোয়েশ্চেন রিপিট হয় এবং আগের কোয়েশ্চেন গুলো থেকে কোনো না কোনো ভাবে কিন্তু সেখানে হিন্টস থাকে। আমি বলছিলাম যে আপনাদের জন্য আমি কিছু কোয়েশ্চেন্স রেডি রাখছি আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাবো বলে। চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন, প্রথম যে কোয়েশ্চেনটা আছে, আমি আহ দেখেন প্রথম যে স্লাইডটা ছিল, যে আমি একদম যদি নিচ থেকে এই তিনটা আমি যেই কোয়েশ্চেন গুলা মিল আছে সেই কোয়েশ্চেন গুলা কিন্তু আমি একই কালারে রাখছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। খেয়াল করে দেখেন, আমি পরের বিসিএস এ যাওয়ার আগে আগের বিসিএস এ যাবো। 35 বিসিএস এর একটা কোয়েশ্চেন ছিল, ওথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ জিউ, এ রোমান, এ তুর্ক, এ মুর। তো এ জিউ অপশনটা দিছে কনফিউজ করার জন্য, কারণ এ জিউ কিন্তু ওই যে আমরা আমাদের মাধ্যমিকে একটা গল্প পড়ছিলাম, ওই যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, ওই জায়গাতে শাইলক নামের একজন সুদখোর থাকেন। তিনি যে কিভাবে আসলে সমস্যায় ফেলেন, তিনি ছিলেন একজন সুদখোর, একজন ইহুদি। এই জায়গা থেকে এই অপশনটা দিছিল কিন্তু আসলে কনফিউজ করার জন্য। কিন্তু ওই অথেলো ছিল শেক্সপিয়ারের একটা খুব বিখ্যাত একটা ড্রামা, সেই জায়গাতে তিনি কিন্তু ছিলেন একজন এমোর। তো যখন 35 বিসিএস এর এই কোয়েশ্চেনটা যে কোনো আপনি যে মোটামুটি বাজারের মোটামুটি মানের যে কোনো একটা বইও যদি আপনি কোয়েশ্চেন সলভ করেন, সেখানে দেখবেন যে যে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে নিচে তার কিন্তু কিছু পটভূমি দেওয়া থাকে টুকটাক, যে তার ক্যারেক্টার গুলা কি কি ছিল, বা কি নিয়ে কাহিনী, কেন সে মুর, বা কেন এই অ্যান্সারটা হইলো, বা কেন অন্যান্য অপশনস হইলো না। এইভাবে কিন্তু ব্যাখ্যা অন্যান্য বইগুলোতে দেওয়া থাকে। আমাদের উত্তরণের বইতেও আমরা চেষ্টা করেছি সবচেয়ে সমৃদ্ধভাবে অ্যান্সার গুলো দেওয়ার জন্য। তো যখন 35 এই কোয়েশ্চেন আসছে, বা যখন আপনি কোয়েশ্চেন ব্যাংক থেকে এই কোয়েশ্চেনটা সলভ করবেন, তখন আপনার এইটার রেলিভেন্ট কিছু তার ক্যারেক্টার বা প্লট নিয়ে আপনার জানা হয়ে যাবে। ঠিক দেখেন, তার কয়েকটা বিসিএস পরে, একটা বিসিএস পরে 37 বিসিএস এ, ওথেলো গেভ ডেসডেমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ। যখন এই নাটকের এই ব্যাখ্যার মধ্যে একদম সরাসরি দেয়া থাকে যে সে ভালোবাসা স্বরূপ নায়িকা নায়ককে একটা রুমাল কিন্তু আসলে গিফট করছিল। তো দেখেন এই জায়গায় এই যে হ্যান্ডকারচিফ অপশন দেওয়া আছে। তা আপনি বলেন, এই প্রশ্ন নতুনের পরবর্তীতে যখন আপনি নতুন একটা কোয়েশ্চেন ফেস করবেন, কোয়েশ্চেনটা নতুন, কোয়েশ্চেনটা নিউ, কিন্তু এই নিউ কি ওল্ড এর সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কিত না? সম্পর্কিত। আরো পরে যান, 45 বিসিএস এ কি কোয়েশ্চেন আসছে খেয়াল করে দেখেন, ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার ইন দ্য ফলোইং শেক্সপিয়ারিয়ান প্লে। এখন এই অ্যান্সার যদি আমি নাও দেই, আপনার আশা করি ইনশাল্লাহ অ্যান্সার দিতে পারবেন। এই অ্যান্সার যদি আমি নাও দেই যে এই অথেলো আর এই ডেসডেমোনার নাম যে আগে দুইবার দেখছেন, যে তাইলে এটা কোন নাটকের আসলে চরিত্র, আমি যদি কিছু নাও বলে দেই, বেসিক পড়াশোনার পরে অন্তত এই অ্যান্সার আপনারা দিতে পারবেন। চলেন আরো কিছু উদাহরণ আমরা দেখবো। ওয়্যার ইজ দ্য সেটিং, এই দুইটা কোয়েশন তো এই যে এইটার এটা তো আমার খুব ফেভারিট, আমি এটা স্টার্ট দিয়ে রাখলাম কারণ এই দুইটা কোয়েশন আমি নিজে এক্সাম হলে ফেস করছি। আমার প্রথম প্রিলিমিনারি ছিল 41st, আর তার পরবর্তীতে আমার সেকেন্ড প্রিলিমিনারি ছিল 43rd প্রিলিমিনারি। তো এই প্রথমে যখন আমি 41st এর কোয়েশন হলে যখন এই কোয়েশনটা আমি ফেস করলাম, যে ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, মানে শেক্সপিয়ারের যে নাটকটার নাম হ্যামলেট, সেটাতে নায়কের নাম হ্যামলেট, নায়কের নামেই কিন্তু এই নাটকের নাম দেওয়া হয়েছে, ড্রামার নাম দেওয়া হয়েছে হ্যামলেট। হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ড্যাশ, কোন দেশের? চুপি চুপি আপনাদেরকে বলে রাখি যে উইলিয়াম শেক্সপিয়ারের এই ড্রামাটার নাম কিন্তু শুধু হ্যামলেট না। উইলিয়াম শেক্সপিয়ারের এই ড্রামাটার সম্পূর্ণ নামই হচ্ছে হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। তো সেই নাম থেকে সরাসরি যখন কোয়েশ্চেন দিচ্ছে যে শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে হ্যামলেট কোন দেশের প্রিন্স, তাইলে তার নামটা যখন আমি দুইবার রিডিং করে যাব এক্সাম হলে, কি সেটার আমার ভুল করা আমার পক্ষে উচিত না অনুচিত? তো আমার পক্ষে তো আর ভুল করা উচিত না, তো আমি তো খুব সুন্দরভাবে দ্য প্রিন্স অফ ডেনমার্কে ড্যাশ করে দাগাই দিলাম। তো যেখানে কাটমার্ক 98, সেই জায়গাতে এরকম একটা প্রশ্ন আপনি পেয়ে যাচ্ছেন এক্সাম হলে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে নতুন একটা কোয়েশ্চেন, এটা নতুন কোয়েশ্চেন হিসেবে বিবেচিত, তাহলে এটা আসলে কতটুকু নতুন কোয়েশ্চেন? তো যা গেল 41st গেল, মেনে নিলাম নতুন কোয়েশ্চেন। 43rd এর কোয়েশ্চেনটা খেয়াল করেন, হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট, হ্যামলেট নাটকের সেটিং পটভূমি কোন দেশে সাজানো হয়েছে? এখন যদি সে ডেনমার্কের প্রিন্স হয়, তাহলে তার পটভূমি কোন দেশে সাজানো হবে? রকেট সায়েন্স তো আর লাগবে না এটার অ্যান্সার করার জন্য, অপশনে সুন্দরভাবে ডেনমার্ক দেওয়া আছে। এটাও কিন্তু একটা নতুন কোয়েশ্চেন ছিল, কিন্তু আদৌ নতুন কি? ওই যে আছে না যে নতুন পাত্রে পুরাতন সুরা, এরকম টাইপের একটা কথাবার্তা আছে না, যে একই মত বারবার নতুন নতুন গ্লাসে গেলানো হয়, একই জিনিস কিন্তু এই কোয়েশ্চেনের বেলা হয়েছে। যাক,
কথা না বাড়ায় পরবর্তী অপশনে যাই। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার, আসছে 43rd BCS এ। তারও 15টা BCS পরীক্ষা আগে আসছিল যে জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট কত বছর আগে তিনি রোমের শাসক ছিলেন, 2000 বছর আগে। তো 2000 বছর আগে যিনি রোমের শাসক ছিলেন তাকে নিয়ে যে ড্রামাটা হবে সেটা তো আসলে হিস্টোরিক্যাল হওয়াটাই স্বাভাবিক। ঐতিহাসিক না হইলে কি আর উইলিয়াম শেক্সপিয়ারের ঠেকা পড়ছে যে তিনি 2000 বছর আগের একজন শাসককে নিয়ে নাটক লিখবেন? এই অ্যান্সার বোঝার জন্য এই যে নতুন কোয়েশ্চেন 43rd BCS এ নতুন কোয়েশ্চেন হিসাবে যদি এটা বিবেচনা করা হয়, আদৌ কি সেটা নতুন? উত্তর আপনারাই দিবেন। দ্য মার্চেন্ট অফ ভেনিস, একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট। ঠিক দেখেন আগের মতোই অপশনস গুলা জাস্ট শাফল করে দেওয়া। কোয়েশ্চেন কিন্তু খুব বেশি পুরাতন না, 36 BCS এর। এ জিউ, এ মুর, এ রোমান, এ তুর্ক। চারোর অপশন কিন্তু আগের সেই ওথেলোর বেলায় ছিল। যেহেতু মার্চেন্ট অফ ভেনিস আমরা নিজেরা পড়াশোনা করছি, এটা আমাদের জন্য কত এটা আমাদের জন্য কতটুকু রেলিভেন্ট দেখেন। এ জিউ। ঠিক তার পরবর্তীতে আসছে শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। শাইলক কোন নাটকের? দ্য মার্চেন্ট অফ ভেনিস। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই সরাসরি 3টা কোয়েশ্চেন আসছে 29 BCS এ আসছে। তার পরবর্তীতে একই কোয়েশ্চেন আবার আসছে 35-এ, আবার একই কোয়েশ্চেন আসছে 39-এ। আমার আর কিছু বলার নাই। লাস্টের এই 2টা কোয়েশ্চেন নিয়ে আমি একটু বলবো। লাস্টের এই 2টা কোয়েশ্চেন আমি একটু গোলমার্ক করলাম, ঠিক আছে? 38 BCS এ কোয়েশ্চেন আসছে, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোমার, তুমি একটু চুপ করো এবং আমাকে ভালোবাসতে দাও। জন ডানের খুব বিখ্যাত একটা কবিতা, দ্য ক্যানোনাইজেশন কাব্যগ্রন্থ থেকে খুব বিখ্যাত একটা কবিতার বিখ্যাত একটা লাইন। যেই স্যারটা ইংরেজি সাহিত্য একটু কমও জানেন তিনিও ক্লাসে এই জিনিসটা পড়ায় দেন। ভালো কথা। এই জায়গাতে অপশন ছিল এমিলি ডিকিনসন, T.S. এলিয়ট, ম্যাথিউ আর্নল্ড, জন ডান। এর মধ্যে এমিলি ডিকিনসন, T.S. এলিয়ট, ম্যাথিউ আর্নল্ড তাদের কবিতা লেখার থেকে জন ডান কবিতা লেখার দিকে এগিয়ে। ওনার অপশন জন ডান, ভালো কথা। যারা রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস পড়ছেন তারা নিশ্চয়ই জানেন যে শেষের কবিতা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর এই জন ডানের এই কবিতা লাইনগুলো বাংলায় ব্যবহার করছেন। দোহাই তোদের একটু কুচুপ কর, ভালোবাসিবারে মোরে দে অবসর। এই বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা কোয়েশ্চেনটা নিয়ে ঠিক একই কোয়েশ্চেন করলো 42nd BCS। বিশেষ বিশেষ BCS ছিল ডাক্তারদের জন্য। ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। দেখেন অপশন গুলো, জেন অস্টেন, সমারসেট মমো, সৈয়দ ওয়ালিউল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। যারা একবার উপন্যাসটা পড়েও গেছে, যারা ইভেন শেষের কবিতার একটু ব্যাখ্যা আগে যাদের পড়ছে, এই কোয়েশ্চেন অ্যান্সার করা তাদের জন্য কঠিন কিছু হয় নাই। আমি তাড়াতাড়ি যাই। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। আর চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায়? নেপালের রাজগ্রন্থশালা থেকে। দেখেন 28 BCS, 43 BCS। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে আর সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে সংযুক্ত? তো অ্যান্সার নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। চর্যাপদ দেখেন 38 BCS, 42 BCS। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? আর কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। আর এই যে ধূমকেতু। 24 BCS, 28 BCS। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর দেখেন পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 22তম BCS, 26তম BCS। এখন এই জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি স্লাইডে জাস্ট আপনাদের দেখানোর জন্য। অসংখ্য ভুরি ভুরি উদাহরণ। যখন আপনারা পড়া শুরু করবেন তখন আপনারা নিজেরাই খুঁজে বের করবেন, তখন আমার কথা স্মরণ করেন, ঠিক আছে? সো এখন কি করতে হবে? তাইলে আর একদিকে তো খেলা যাবেই না, সব দিকেই খেলতে হবে। স্ট্রং জোনে হয়তো বা সংখ্যা থাকবে বেশি, উইক জোনে হয়তো বা থাকবে কম, দুই একটা বল হয়তো সাবধানে ছেড়ে দিতে হবে, কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে। আর প্রিপারেশনের শুরু হোক এখন থেকেই, কারণ টাইম টাইড এন্ড BCS এক্সামিনেশন ওয়েট ফর নান। এখন একটা ভিডিও দেখতে হবে তাইলে। তাহলে গাইস বুঝতেই পারতেছেন কি করতে হবে। প্রিলিমিনারি এমন ভাবে খেলতে হবে ওয়ান ডেটা যেন রেজাল্ট শিটে নাম দেখতে পারেন নিজের। আর যখন তখন যেন সকলেই আপনাকে ঘিরে কংগ্রেচুলেট করেন। সুতরাং এই যে বিজয়ের যে গর্বিত মুহূর্ত সেটা যেন আপনার হয়। আর প্রিলিমিনারি তো ভালো খেলতেই হবে, সেই সঙ্গে নিজের প্রস্তুতিটা এমন ভাবে শানিত করতে হবে যেন শুধু প্রিলিমিনারি না, রিটেন এবং ভাইভাতেও যেন ভালো করতে হয়। সচিন টেন্ডুলকারের উদাহরণ আগে দিয়েছিলাম, খেয়াল করে দেখেন। সচিন টেন্ডুলকার এমন একজন আসলে যার কোনো সমালোচনা নাই, যিনি ওয়ান ডেতে, টেস্টে, T20-তে সব জায়গাতেই ভালো খেলেছেন। সুতরাং আপনাকেও ODI প্রিলি, টেস্ট রিটেন এবং T20 ভাইবা সব জায়গাতে কিন্তু পারফরমেন্স করতে হবে একদম একজন প্রকৃত
অলরাউন্ডারের জন্য। আর সব ভালো যার শেষ ভালো তার। যদি সবকিছু ভালো 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 মতো ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারেন, তাহলে নিজেকে একজন বিজয় বেশে দেখতে পারবেন। সুতরাং প্রিলিমিনারি নিয়ে আমি আজকে যা কথা বললাম, 1.5 ঘন্টার একটা ক্লাসের কতটুকু কি বলা সম্ভব বুঝতেই পারতেছেন। যখন নিজে ফিল্ডে নেমে যাবেন, প্রিপারেশন শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে ইনশাল্লাহ আসলেও পড়ার মধ্যে মজা খুঁজে পাওয়া সম্ভব। এবং একদম অন্যদের যারা হয়তোবা কোনো কারণে পারেন নাই, তাদের কথা শুনে ভীত কিন্তু হওয়া যাবে না। নিজের চেষ্টা করতে হবে। তিনি পারেননি বলে যে আপনি পারবেন না তা কিন্তু না। আর পড়াশোনার শুরু করতে হবে এখন থেকেই। সময় কিন্তু আর নষ্ট করা যাবে না। সবশেষে আমার প্রিয় কবিতার দু একটা লাইন নিয়ে আসলে আমি একটু বলে শেষ করি। যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের কথা আগে একবার বললাম, এখন আবারও বলবো। যে শেষের কবিতা উপন্যাসের শেষে যে কবিতাটা ছিল, সেটার কয়েকটা লাইন ছিল এরকম: যে হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়, হে বন্ধু বিদায়। তো আজকে আমি বিদায় জানালাম, তবে ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার দেখা হবে ফাউন্ডেশন কোর্সে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। এখন আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি এ পর্যায়ে বিদায় নেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে আজকের ক্লাসটা করার জন্য, শেষ করার জন্য। তো শেষে আমি একটু রিকোয়েস্ট করব, আপনাদের কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলার একটু অ্যান্সার দিয়ে আমি শেষ করে দিব। তো এই কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়ার জন্য আমি একটু ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে গেলে দেন হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ারটা দিয়ে ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটা যদি দেখা যায়, তাহলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখবেন প্লিজ। আমার স্ক্রিনটা যদি দেখা যায়, চ্যাট বক্সে একটু ওয়াই লিখবেন প্লিজ। জি, ধন্যবাদ। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে উত্তরণ.একাডেমি। যারা ফেসবুক থেকে জয়েন করেছেন, যারা এখন রোড টু বিসিএস কোর্স এনরোল করেননি, তাদেরকে বলবো রোড টু বিসিএস আমাদের যে উত্তরণ.একাডেমির হোম পেজ আছে, এখানে গেলে কোর্সের ডিটেইলস আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন রোড টু বিসিএস ফাউন্ডেশন থেকে ভাইবা। এখানে যে আজকের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ওডিআই প্রিলি, আগামীকাল আছে টেস্ট রিটেন, এবং আগামী পরশু T20 ভাইবা। এবং ডিটেইলসে যে রুটিন হয়, এখানে গেলে আপনি রুটিনও পেয়ে যাবেন। এখানে ডিটেইলসে গেলে রুটিনটা দেখতে পাবেন, এখান থেকে রুটিনটা দেয়া আছে। এবং আগামী 5 তারিখে ফাউন্ডেশন টেস্ট এক্সাম হবে, 100 মার্কের 60 মিনিট। ঠিক আছে। তো এখানে যারা এখনো ইনরোল করেননি, এখানে ইনরোল নাও এ ক্লিক করে দেন হচ্ছে কিছু প্রসিডিউর আছে, সেগুলো ফলো করলেই হয়ে যাবে। এখানে আমার ইনরোল করা আছে, এই জন্য সরাসরি ইনরোল হয়ে গেছে। তো আমি একটু দেখিয়েও দিচ্ছি কিভাবে আসলে ইনরোল করতে হয়। ঠিক এখানে ওইখানে এইখানে একটা ভিডিও দেয়া আছে, এই ভিডিওটা প্লে করলে আপনারা কিভাবে ইনরোল করতে হয় সেটা জেনে যাবেন। ঠিক আছে। ইনরোল নামে ক্লিক করার পরে ভিডিওটি দেখে আপনারা কিন্তু এখানে ইনরোল নামে ক্লিক করলে ভিডিওটা দেখে আপনারা এনরোল করতে পারবেন। তো আমি যেহেতু এনরোল করা আছে, আমি একটু লগ ইন করছি। ও, তার আগে আমি একটু আমাদের যে ফাউন্ডেশন কোর্সটা আছে এটা সম্পর্কেও বলে দিই, যেটার শুরু আজকে থেকেই, আজকের এই ক্লাসটার মাধ্যমে ফাউন্ডেশন কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে। তো এটাও আপনারা এখান থেকে চাইলে এনরোল করতে পারবেন, অথবা উদ্ভাসন মেসেজ যে কোনো ব্রাঞ্চে গিয়ে এনরোল করতে পারবেন। এখানে কি কি থাকছে, কোর্স ফি নিয়ে অনেকের যে সন্দেহ ছিল সেটা আমি একটু দূর করে দিই। কোর্স ফি নিয়ে যে সন্দেহটা ছিল সেটা হচ্ছে যে কোর্স ফি বিসিএস স্মার্ট ফাউন্ডেশন কোর্স যেটা, সেই স্মার্ট ফাউন্ডেশন কোর্স উইথ বুকস, বই সহ পেমেন্ট হচ্ছে 7,000 টাকা। 2,000 টাকা ছাড়ে ভর্তি চলছে, অর্থাৎ আপনি এই ছাড় চলাকালীন সময়ে 5,000 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। এর মধ্যে আপনার বই সহ, বই সহ কিন্তু 5,000 টাকায় আপনি ভর্তি হতে পারবেন এখন। আর যদি কেউ কোনো কোর্স নিতে চান না, মানে স্মার্ট ফাউন্ডেশন কোর্সটা করতে চান না, শুধু বই সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনি শুধু বই 2,000 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন। এবং বইগুলা সংগ্রহ করার জন্য আমাদের উদ্ভাসন মেসের যে কোনো ব্রাঞ্চ অথবা রকমারি.com থেকেও বইগুলা সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনাদের যে প্রশ্নটা অনেক বেশি ছিল সেটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, টোটাল কোর্স বিবরণী তো থাকছে হচ্ছে জুম লাইভ ক্লাস থাকবে হচ্ছে 40টি, ডেইলি এমসিকিউ এক্সাম 45টা ক্লাসে 40টা ডেইলি এমসিকিউ এক্সাম থাকবে। ইভালুয়েশন টেস্ট থাকবে হচ্ছে 16 সেট ফিজিক্যাল প্লাস অনলাইনে, অর্থাৎ আপনি ব্রাঞ্চে, উদ্ভাসন মেসের ব্রাঞ্চে গিয়েও দিতে পারবেন,
অথবা যদি যেতে না পারেন অনলাইনেও দিতে পারবেন। আর মান্থলি এক্সাম রিটেন থাকবে হচ্ছে 4টি। মান্থলি এক্সাম রিটেন অর্থাৎ এখানে কিন্তু আপনি একটা রিটেনে কিভাবে রিটেন কোশ্চেন কিভাবে লিখতে হয় বিসিএস এর এটাও মোটামুটি একটু জেনে যেতে পারবেন। আর কমপ্লিট বুক এক্সাম সেটা হচ্ছে 10 সেট, এটাও ফিজিক্যাল এবং অনলাইন। কমপ্লিট বুক এক্সাম রিটেন থাকবে 5টি, এটা সম্পূর্ণ অনলাইনে হবে। আর ফাউন্ডেশন টেস্ট এমসিকিউ 2 সেট, এটাও অফলাইন এবং অনলাইনে। আর স্মার্ট ফাউন্ডেশন বুক প্রিন্টেড 5টি বুক দেওয়া হবে, ঠিক আছে। আর টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কিউএন্ডএ সেবা দেওয়া হবে, ঠিক আছে। সার্বক্ষণিক কিউএন্ডএ সেবা দেওয়া হবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই তো আমরা জয়েন করি একটু, এখানে জয়েন নামে ক্লাসে জয়েন করার যে সিস্টেম সেটার মাধ্যমেই আমি একটু দেখিয়ে দিই। অনেকে প্রশ্ন করতেছিলেন যে ক্লাসটা কিভাবে দেখবো, পিডিএফটা কিভাবে পাবো, ক্লাসে কিভাবে জয়েন করব, ফেসবুকে দেখলাম অনেকেই লিখছেন। তো ক্লাসে জয়েন করার জন্য জাস্ট এখানে আপনি লগ ইন করলেই, এনরোল করার পর লগ ইন করলে এরকম একটা পেজ আসবে। তো এখানে এই যে লাইভ ক্লাস, লাইভ এক্সাম কোনটা আপনি দিতে চান সেগুলো কিন্তু এখানে শো করবে। লাইভ ক্লাসে শো করলে দেখেন এই যে লাইভ চলতেছে ক্লাস, ওডিআই প্রিলি এই ক্লাসটা আপনাদের চলছে। যেহেতু আমার আইডিতে অন্য কোর্সও লগ ইন করা আছে, সে কারণে এখানে দেখেন এই ম্যাথমেটিক্যাল রিজয়নিং, এটা রিটেনের একটা কোর্স, এটাও শো করতেছে। তো ওডিআই প্রিলি এটা হচ্ছে আপনাদের ক্লাস, এখানে জয়েন নাও ক্লিক করলে জমে গিয়ে ক্লাসটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ঠিক এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার এই 9টা বাজার পরে এই ক্লাসটা চলে আসবে হচ্ছে পাস্ট ক্লাস অপশনে। পাস্ট ক্লাস অপশনে গেলে এই ক্লাসটা আপনারা ভিডিও এবং পিডিএফ দুইটাই পেয়ে যাবেন। দেখেন এখানে ভিডিও নোটস, এটা অন্য একটা কোর্সের, এখানে ভিডিওর মধ্যে গেলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন, ঠিক আছে। ভিডিওটা প্লে করে দেখতে পারবেন, এটা 1 বছর পর্যন্ত রেকর্ড থাকবে। ভিডিওটা কিন্তু এখানে আপনারা 2x 3x করেও দেখতে পারবেন। আবার এই যে ক্লাস নোট আছে, ক্লাস নোটটা হচ্ছে ভাইয়া যে ক্লাস নোটটা দাগিয়ে দাগিয়ে পড়িয়েছে, অর্থাৎ এতক্ষণ যে ক্লাস নোটটা দাগিয়ে দাগিয়ে পড়িয়েছে ভাইয়া, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরকম অ্যানোটেড কালার পিডিএফ নোট কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আবার এক্সাম দেওয়ার জন্য যে সিস্টেমটা হচ্ছে, এক্সামের জন্য যে সিস্টেমটা সেটাও আমি একটু দেখিয়ে দিই। এই দেখেন লাইভ এক্সাম, লাইভ এক্সামে গিয়ে জাস্ট এই যে রিটেন এক্সাম আছে, প্রিলি এক্সাম আছে, এক্সামের উপরে যে টেক এক্সাম, এক্সামের উপরে ক্লিক করলেই আপনারা এক্সাম দিতে পারবেন। আর প্রিভিয়াস এক্সামগুলো দিতে গেলে পাস্ট এক্সামে যে আপনাকে এক্সামগুলো দিতে হবে। তো পাস্ট এক্সামে গিয়ে আপনারা কোশ্চেনটা ভিউ করে এভাবে দেখতে পারবেন, ঠিক আছে, ভিউ কোশ্চেন। আর আমি পরীক্ষা দিই নাই বিধায় আমার এখানে অ্যাবসেন্ট লেখা আছে, ঠিক আছে। তো এভাবে আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলা, প্রিভিয়াস এক্সাম গুলা দেখতে পারবেন। আর প্র্যাকটিস এক্সাম গুলা যেগুলা সেগুলো বারবার প্র্যাকটিস করা যায়। তো প্র্যাকটিস এক্সামের মধ্যে গিয়ে আমি একটা কোশ্চেন আপনাদের দেখিয়ে দিই কিভাবে এক্সাম দিতে হয়। যেমন এখানে একটা এক্সাম আমি এখানে সিলেক্ট করলাম, স্টার্ট এক্সাম। দেন হচ্ছে আমি এখান থেকে কোশ্চেন আসছে, আমি এখান থেকে দাগাবো, কোশ্চেন গুলা দাগাবো, ঠিক আছে, কোশ্চেন গুলা দাগাবো। দেন কোশ্চেন দাগানো শেষ হয়ে গেলে এখানে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে, শেষ হয়ে গেলে আমি সাবমিট করে দিব। তাৎক্ষণিক আমার অ্যানালাইসিস রিপোর্ট কিন্তু চলে আসবে। আমি কয়টা ভুল করেছি, সঠিক করেছি কয়টা, ডিটেইলস এখানে চলে আসছে। যেমন আমি কারেক্ট করেছি 0, ইনকারেক্ট করেছি 6, স্কিপ করেছি 24, এবং এখানে কিন্তু ব্যাখ্যা সহ সমাধান চলে আসতেছে। ব্যাখ্যা, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান চলে আসতেছে, ঠিক আছে। তো এভাবে আপনারা এক্সাম গুলা দিতে পারবেন। আর আরো কিছু ফিচার আছে আমাদের ওয়েবসাইটে, যেমন হচ্ছে কিউএনডে সার্ভিস। এখানে 24 ঘন্টা আপনি কোশ্চেন করতে পারবেন। যেমন আমি এখানে কিউএনডে সার্ভিসের মধ্যে যদি যাই, কিউএনডে প্রিলির মধ্যে যাওয়ার পরে দেন হচ্ছে আমি এই যে আজকে নিউ কোশ্চেন, আজকে নিউ কোশ্চেনে গেলে এখানে আমি টাইপ করে হোক, তারপরে টাইপ করে, দেন হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট করে ছবি তুলে, তারপরে হচ্ছে ভয়েস রেকর্ড পাঠিয়ে বিভিন্ন ভাবে আমি এখানে কোশ্চেন করতে পারবো, ঠিক আছে। কোন সাবজেক্টে সেটাও আমি ফিল্টার করে করে কিন্তু কোশ্চেন করতে পারবো, কোন চ্যাপ্টারের, ঠিক আছে। তো এই কোশ্চেন আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল আপনাদের খুব শীঘ্রই, মানে 24 ঘন্টায় এটা ওপেন থাকে, খুব শীঘ্রই কোশ্চেন করার, খুব শীঘ্রই আপনাদের অ্যান্সার গুলা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে বিসিএস ফাউন্ডেশন কোর্স কিউএনডে সার্ভিস, এটার মধ্যে যে আপনারা কোশ্চেন করতে পারবেন। মজার বিষয় হচ্ছে যে
প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কোশ্চেন দেখতে পাবেন। আপনারা একজন যে প্রবলেম গুলা দিচ্ছে, অন্যজনও কিন্তু এই প্রবলেম গুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তাতে দেখা যাচ্ছে যে একজনের প্রবলেম গুলো আরেকজনের জানা হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভাইয়া যে ইয়াগুলা বললেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার উপরে, এখানে কোশ্চেন ব্যাংক আছে। কোশ্চেন ব্যাংকের মধ্যে গিয়ে আপনারা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা সলভ করতে পারবেন। ঠিক আছে, আর একটা আছে মান্থলি অ্যাফেয়ার্স। উম আচ্ছা, আমি একটু লগ আউট করে এখান থেকে দেখাইতে হবে। মান্থলি অ্যাফেয়ার্স এটা সবার জন্যই উন্মুক্ত। এটা ভর্তি না হয়েও মান্থলি অ্যাফেয়ার্স গুলা দেখা যায় প্রত্যেক মাসে। বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ইন্টারন্যাশনালের উপরে প্রত্যেক মাসের আপডেট গুলা কিন্তু এখানে দেয়া থাকে। আপনারা চাইলে খুব সুন্দরভাবে এখান থেকে ফিল্টার করে করে পড়তে পারবেন। যেমন বাংলাদেশ পড়বেন, কোন সালেরটা পড়বেন, কোন মাসেরটা পড়বেন, কোন মাসে কি ঘটেছিল, সব কিন্তু এখানে ফিল্টার করে করে আপনি পড়তে পারবেন। ইন্টারন্যাশনাল পড়তে পারবেন। আর কোশ্চেন ব্যাংক যেটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকের ভিতরে গেলে এখানে কিন্তু আপনি প্রিলিমিনারি সকল কোশ্চেন পেয়ে যাবেন, দশম বিসিএস থেকে শুরু করে একদম 46তম বিসিএস পর্যন্ত। জাস্ট এর উপরে ক্লিক করে আপনি পরীক্ষার মতো করে অ্যান্সার করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে। চাইলে এগুলা ভিউ করে যে ডিসপ্লে অ্যান্সার দিয়েও আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফিচার গুলা। আর আরো যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আমাদের কল সেন্টার আছে, হটলাইন নাম্বারে ফোন দিয়েও জানতে পারেন, অথবা উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আপনারা ইনফরমেশন নিতে পারেন। ঠিক আছে, তো আমাদের হটলাইন নাম্বারটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হটলাইন নাম্বারটা দেওয়া আছে। অথবা উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আপনারা ইনফরমেশন গুলা নিতে পারেন। তো আশা করি আপনাদের কোশ্চেন গুলা ক্লিয়ার হয়েছে। বই কবে পাওয়া যাবে? বই 5 থেকে 6 তারিখের মধ্যে সকল ব্রাঞ্চে বই অ্যাভেলেবেল হয়ে যাবে। বইগুলা নিতে পারবেন। রেকর্ড কতদিন থাকবে ভাইয়া? এগুলো অলরেডি বলে দিয়েছে, 1 বছর পর্যন্ত রেকর্ড থাকবে। হুম, স্লাইড দেওয়া হবে কিনা? হ্যাঁ, স্লাইড দেওয়া হবে। এই মোটামুটি কোশ্চেন গুলা ছিল। ক্লাসগুলা কতগুলা ক্লাস নিবেন আপনারা, এটা ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিয়েছি। 40টা ক্লাস। ক্লাসগুলা কারা নিবেন? ক্লাসগুলা নিবেন ভাইয়া যারা অলরেডি ক্যাডার সার্ভিসে আছেন, ক্যাডার সার্ভিসে যোগদান করেছেন বা সুপারিশপ্রাপ্ত, সেই ভাইয়ারাই কিন্তু আপনাদের ক্লাসগুলা নিয়ে নিয়ে থাকবেন। তো আজকে আর দেরি করব না, আগামীকাল আপনাদের টেস্ট রিটেন ক্লাস আছে। যদি আজকে আর কোনো কোশ্চেন মনে থাকে আগামীকালের জন্য, আগামীকাল অবশ্যই ক্লাসে করবেন যদি এর মধ্যে কোনো কিছু মনে পড়ে। আহ, আর যদি কিছু আলাদাভাবে জানার থাকে, আমাদের হটলাইন নাম্বার তো আছে, এখানে ফোন দিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।